ত্রিমাত্রিক প্রেমে মাত্রাহীন আমি। জান্নাত হায়দার। পর্ব ৫। শহরের কোলাহল যানজট পেরিয়ে অবশেষে তারা এসে পৌঁছালো ঐশীদের বাসায়। কলিং বেলের আওয়াজে দরজা খোলে ঐশী। আজরিনকে দেখেই চোখ ফ্যালফ্যাল করে হাস্যোজ্জ্বল মুখ করে বলে ওঠে, তোরা এসে পড়েছিস। কথাটা বলেই জড়িয়ে ধরে। তারপর আজরিনকে ছেড়ে পিছনে দাঁড়িয়ে থাকা রনি আর অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনারা ভালো আছেন ভাইয়া? আসুন না, ভিতরে আসুন। জি আলহামদুলিল্লাহ। যে ছেলেটা চোখ তুলে মেয়েদের দিকে তাকায় না সেই ছেলের এমন হাসিমাখা জবাবে অমিত খানিকটা হতবাক। সে ভূত দেখার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রনির পানে। অমিতের এরকম তাকানোতে রনির চিত্ত বলছে, ভুল কিছু বলে ফেলি নাই তো? ভাই এভাবে তাকিয়ে আছে কেন? মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করানোর জন্য রনি নিচু গলায় অমিতকে উদ্দেশ্য করে শুধালো, কিছু কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো যে? অমিত নির্বোধের মতো মাথা নেড়ে না সম্বোধন করে। দরজায় হট্টগোল শুনে ঐশীর মা এগিয়ে আসে। অমিত ওনাকে দেখে মলিন স্বরে বলে, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ঐশীর আম্মু হাসিমাখা মুখে সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? এই তো আন্টি আলহামদুলিল্লাহ ভালো। অমিত প্রতিবাক্যে বলে, আসো বাবা, ভিতরে আসো। তোমাদের আসার প্রতীক্ষায় এতক্ষণ ধরে সময় দেখতেছিলাম। সাথে ঐশীকে মা উদ্দেশ্য করে বলে, তোর রাহাত ভাই আর ভাবি কই? ভাইয়া তো স্নানে গেছে। ভাবি মনে হয় এখনো বুঝতে পারে নাই ওনারা যে আসে। আমি রুমে গিয়ে ডেকে আনছি, দাঁড়াও। কথাটা বলেই ঐশী প্রগতিতে ছুটে যায় রাহাতের রুমের পানে। এদিকে অমিতরা গুটি গুটি পায়ে ভেতরে আসে। তাদের হাতের এত এত মিষ্টির বক্স ফল পাকুড়া দেখে ঐশীর মা বলে উঠে, বাবা তোমাদের এত কিছুর আনার কি দরকার ছিল? মনে হচ্ছে যেন প্রথমবার শ্বশুর বাড়ি আসছো। শেষের কথা বলায় ওনার মুখে খানিকটা হাসি লেগেছিল। কথাটায় কারো প্রতিক্রিয়া না থাকলেও রনি সোফায় বসতে বসতে আজরিনকে নিচু গলায় বলে, শুনলি শাশুড়ি মা কি বলল? ওনার মনের মাঝে খবর হয়ে গেছে মেয়ের জামাই যে শ্বশুর বাড়ি প্রথমবার আসছে। আজরিন তিক্ততা নিয়ে বলে, তুমিও না কথাটা একবার ওনার কানে গেলে? ওনার কানে গেলে তো আরো ভালো। তাহলে ওনার মেয়েকে পেতে আমার আরো বেশি সুবিধা হবে। তবে একটা জিনিস খেয়াল করছিস? তোর ভাবিকে আজকে কিন্তু দেখতে বেশি মিষ্টি লাগছে। আজরিন চাবা শক্ত করে অমিতের সাথে কথা বলা ঐশীর মায়ের পানে তাকিয়ে বলে, কোন সুবাদে তুমি ওকে আমার ভাবি ভাবি বল? দেখো নাই দরজার কাছে তোমায় ভাইয়া বলে সম্বোধন করছে। ও তোকে ভাইয়ের চোখে দেখে। ও আমায় নিজের চোখেই দেখে। আর ভাই আমাকে ডাকে নাই তো ওর ভাসুররে ডাকেছে। আজরিন একটু বিস্ময়কর হয়ে রনির পানে তাকায়। রনি তখন বলে উঠে, বুঝছো নাই ভাসুর বলায়? আরে অমিত ভাইয়া আমার বড় ভাই হলে ঐশীর কি? তাহলে ঐশীর ভাসুর না? ভাইকেই ভাইয়া ডাকছে। আজরিন মলিন হেসে তিক্ততা নিয়ে বলে, তোমার সাথে না কথায় পারা যাবে না, আমি এখন তর্ক করতে চাই না। আন্টি যদি দেখে আমরা ফিসফিস করি তাহলে কি ভাববে? আমরা পরে এ নিয়ে ডিসকাস করব। এখন ভদ্র হয়ে বসে থাকি, না হলে তোমার ভাই দেখলে না আন্টি যাওয়ার পর আমাদের চারটি কথা শুনিয়ে দিবে। আজরিনের কথাটা বলার মাঝখানেই নজর পড়ে রুম থেকে ঐশীর সাথে অমিতে সমবয়সী একটা মেয়ে বেরিয়ে আসতে। মেয়েটিকে দেখে আজরিনের বুঝতে বাকি থাকে না এটা ঐশীর ভাবি। মেয়েটি এসে অমিতের পানে তাকিয়ে মৃদু হাসে আর বলে, কিরে দোস্ত, কি অবস্থা তোর? মেয়েটির কথা কানে আসতেই অমিত ঐশীর মায়ের পান থেকে নজর সরিয়ে মেয়েটির পানে তাকায়। আর বলে, আরে মিলি, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। অমিত আর মিলি ছিল স্কুল ফ্রেন্ড। অমিতের মিলির সাথে শেষবার দেখা হয় রাহাত আর মিলির বিয়ের দিন। তাদের বিয়েটা ছিল রিলেশনের পরে, দু পরিবার মিলে তাদের সম্পর্কটা মেনে নিলে আরও 5 বছর আগে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়েটা হয়। বর্তমানে এখনও তাদের কোনো বাচ্চা নেই। তাদের বাচ্চা হচ্ছে না নাকি তারা এখনও বাচ্চা চাচ্ছে না তা নিয়ে ধারণা নেই। অমিত আর মিলির মাঝে বেশ কিছু কথা হয়। এরপর বাকিদের সাথেও মিলি কিছুটা আলাপ করে। পরে কিচেন থেকে শাশুড়ির ডাকে মিলি চলে যায় অমিতদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে। ঐশীও মা ভাবিকে সাহায্য করার জন্য ভাবির পিছন পিছন চলে যায়। মিনিট দুয়েক পর রাহাত রুম থেকে বেরিয়ে আসে। দরজার পান থেকেই উঁচু স্বরে অমিতকে উদ্দেশ্য করে বলে, হোয়াটস আপ ব্রো, এসে পড়েছ তাহলে? ভেবেছি তুই না আসলে বাড়ি থেকে তুলে নিয়ে আসব। যাক ভালোয় ভালো চলে আসলি। তারপর কাছে আসলে একে একে সবার সাথে রাহাতের কথা হয়। হালকা পাতলা নাস্তা খাওয়ার পর সবার মাঝে আলাপ আলোচনা চলতে থাকে। অমিত, মিলি আর রাহাত মিলে পুরনো আলোচনায় চলে যায় আর সেগুলো নির্বাক দর্শকের মতো শুনে যাচ্ছে রনি। ঐশীর মা নিজের কাজে চলে যায়। আজরিন ঐশীর সাথে ঐশীর রুমে এসে বিছানায় বসে তাদের নিজেদের আলোচনা করছে আর তাদের পাশে শুয়ে আজরিনের মোবাইলে গেমস খেলছে রাহি। কথা বলার একটা সময় আজরিন ঐশীর কাছে তার ছোট বোন উর্মির কথা জিজ্ঞেস করে। ঐশী তখন বলে উঠে, উর্মি এবার ইন্টার পরীক্ষা দিবে তো?
বাড়ি থেকে কলেজে যাওয়া আসতে প্রচুর সমস্যা হয় বলে উর্মিকে সপ্তাহখানিক আগে হোস্টেলে দিয়ে দিছে। কথাটা শুনে আজরিন কিছুটা আক্ষেপ পোষণ করে। এরই মধ্যে জোহরের আজান দিয়ে দিলে অমিত, রাহাত আর রনি পাশেরই একটা মসজিদের নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়ে। মসজিদে যাওয়ার জন্য অমিতরা যখন বাড়ির মেইন গেইটের কাছে যায় তখন তাদের সাথে দেখা মিলে ঐশীর ছোট ভাই রাহিমের সাথে। রাহিমের সাথে রনি অমিতের কিছুটা কথা হলে সে আর বাসায় না গিয়ে তাদের সাথেই মসজিদে চলে যায়। সবাই মিলে দুপুর খাবার খাওয়ার জন্য বসে পড়ে খাবার টেবিলে। শুধু ঐশীর মা আর ভাবি মিলি তাদের খাবার সার্ভ করবে বলে দাঁড়িয়ে আছে। ওনাদের বসার জন্য অমিত, রনি অনেকবার বলার পরও তারা বসতে নারাজ। সবাই বেশ মজা করেই খাবার খাচ্ছে। খাবার খাওয়ার সময় আকস্মিক অমিতের নজর পড়ে আজরিনের সামনে বসা রাহিমের পানে। সে খেয়াল করে ছেলেটা খাবারের প্লেটের পানেও এতটা মনোযোগ দিয়ে তাকাচ্ছে না যতটা না মনোযোগ দিয়ে সে একটু পর পর আজরিনের পানে তাকাচ্ছে। তা দেখে অমিতের এখন খাবারের পান থেকে চিত্ত উঠে যায়। তার এখন সম্পূর্ণ প্রণিধান রাহিম কি করছে সেই দিকে। সে একবার আর চোখে তার পাশে বসে থাকা আজরিনের পানে তাকায় তো আবার সামনে রাহিমের পানে তাকায়। যদিও আজরিন আশপাশ না তাকিয়ে তার সম্পূর্ণ নজর নিজের খাবারের প্লেটের পানে। রাহিম এতক্ষণ আজরিনের পানে একটু পর পর তাকালেও এবার পলকহীনভাবে তাকিয়ে আছে। বিষ্টায় অমিত দেখতে পেয়ে তার মনের ভিতর এক অজানা ক্রোধের সৃষ্টি হয়। সে রাহিমকে কিছু বলতে না পেরে আজরিনকে আকস্মিক দমক স্বরে বলে ওঠে, কি করছো কি? ঠিক করে খাবার খেতে পার না? অমিতের এরকম ব্যবহারে সবাই হতবাক হয়ে খাবার খাওয়ার বন্ধ করে অমিতের পানে তাকিয়ে আছে। আজরিনও চমকে উঠে ভীতসন্ত্রস্ত চোখে অমিতের পানে তাকায়। অমিতের হঠাৎ এরকম ব্যবহারের মানে সে কিছুই বুঝতে পারছে না। বরং সে অমিতের চোখের মধ্যে ক্রোধের আগুন উপলব্ধি করতে পারে। ভয় গলায় স্বর নিচু করে আজরিন মলিন স্বরে বলে ওঠে, কি করেছি আমি? ঠিক করেই তো খাচ্ছি। ঠিক করে খেলে তোমার প্লেটে খাবার কই? শুকন ভাত কেন খাচ্ছ? আশেপাশে এত খাবার, তোমার এগুলো চোখে পড়ছে না? এটা বলে অমিত হাত বাড়িয়ে সামনে রাখা মাছের পিরিচ থেকে একটা কাতলা মাছের অংশ আজরিনের প্লেটে তুলে দেয়। অমিতের এরকম কাণ্ড দেখে রাহাত বলে উঠে, বাহ ভাই, তোর তো দেখি খালতো বোনের প্রতি অনেক কেয়ার। তবে এখানে দমক দেওয়ার কি হলো? শান্ত স্বরেও তো বলতে পারতি, বেচারি ভয় পাইছে তো। অমিতের প্রতিবাক্যের আগেই রনি হেসে বলে উঠে, আসলে রাহাত ভাই যেভাবে বুঝে তাকে সেভাবেই বলতে হয়। আমার বোনকেও না তুমি শান্ত স্বরে বললে কখনো শুনবে না। ওকে ধমক দিয়েই সবকিছু বলতে হয়। তাই আর কি। ও আচ্ছা। তাই বলে বেচারিকে কি সবসময় এভাবেই সবার দমক শুনতে হয়? দমক শোনা ওর অভ্যাস পরিণত হয়েছে। এটা নিয়ে তুমি ভেবো না। ধমকের স্বর ওর কাছে সাধারণ স্বরের মতোই। রনির কথা শুনে রাহাত আর বাকিরা না হেসে পারে না। সবাই বিকল হেসে আবার খাবার খাওয়ায় অভিনিবেশ হয়। এদিকে আজরিন তাকে নিয়ে হওয়া মিথ্যে কল্পিত বিষয়গুলোর নিশ্চল দর্শক মাত্র। সে অল্প অল্প করে ভাত মুখে নিচ্ছে আর অমিতের তার সাথে করা একটু আগের ব্যবহার নিয়ে নিজের মনের সাথে কথা বলছে। এই বেডা আমার কেয়ার করলো নাকি আমায় ধরে মারল? আকস্মিক কথা নেই, বার্তা নেই, আমায় ধমক দিয়ে উঠল। তাও আবার শুকনো ভাত কেন খাচ্ছি তা বলে। বুঝলাম ওনার আমার প্রতি কেয়ার জাগ্রত হলো, তাই বলে দমক দিয়ে বলবে? তাও আবার সামনে এত খাবার থাকতে ওনার আমায় মাছি দিতে হলো। মানলাম আমার কাতল মাছ প্রিয়, কিন্তু আমি তো কাটা বাঁচতে পারি না। এতটুকু জীবনে যতবার মাছটা নিজে খেতে গেছি ততবারই গলায় কাটা বাঁধিয়েছি। এখন মাছটা সাহস করে খাবো নাকি খাবো না? যদি না খাই, উনি যদি আবার সবার সামনে কথা শোনায়। উনাকে একবার জিজ্ঞেস করি আমায় কেন দমক দিলেন। কথাটা ভেবেই আজরিন নিচু স্বরে অমিতকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি আমায় সবার সামনে এইভাবে দমক কেন দিলেন? আমি তো খাবার ঠিক মতোই খাচ্ছিলাম। অমিত নির্বাক খাবার খেয়ে যাচ্ছে। আজরিন তখন আবার বলে, বুঝেছি। আপনার তো আবার আমায় কথা না শোনালে গলা দিয়ে ভাত নামে না। তাই বুঝি আকস্মিক আমার উপর চেঁচিয়ে উঠলেন, যাতে গলা দিয়ে গড়গড়িয়ে ভাত নেমে যায় আর বেশি বেশি খেতে পারেন। আজরিনের এবারের কথার প্রতিবাক্যে অমিত ভারী গলায় নিচু স্বরে বলে, আমাকে জেরা না করে চুপচাপ খাবার খেয়ে টেবিল ছেড়ে উঠো। আমি তো চুপচাপই খাবার খেতে ছিলাম, আপনিই তো বেজাল লাগালেন। টেবিল কেন ছাড়বো আমি? মাত্র তো খেতে বসলাম। খাবার আস্তে খাওয়া উচিত, তা না হলে গলায় বাঁধে। আস্তে আস্তেই তো খাবে। নায়েক সামনে বসে আছে না। ইউ নো হোয়াট? এই তুমি আমার পাশে বসে আছো না, আমার গা জ্বালা পোড়া করছে। আর তুমি যে কথা বলছো না, আমার কানের অস্বস্তি হচ্ছে। তাই চুপচাপ খাবার খেয়ে উঠে পড়ো। অমিতের বলা সামনে নায়ক বসছে কথাটা আজরিনকে ভাবায়। আজরিন তখন সামনের পানে তাকিয়ে দেখে তার সামনের চেয়ারে রাহিম বসা। আজরিন তখন ভাবে, এই বেডা কি রাহিম ভাইয়াকে নিয়ে জেলাস নাকি? পরক্ষণে ভাবে, উনি হবে আমায় নিয়ে জেলাস। ভাবনা শেষে আজরিন আবার অমিতকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলে ওঠে, হু আসছে বলতে আমার পাশে বসে ওনার গা জ্বালা পোড়া করছে?
আমার কথায় ওনার কানে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে আমি যেন ওনার পাশে এসে বসেছি। উনি নিজেই তো আমার পাশে এসে বসেছে। একদমে অমিতকে ব্যঙ্গ করে কথাগুলো বলে আজরিন খাবার খাওয়ায় মনোযোগ দেয়। প্লেটে নিজের প্রিয় মাছ, তাও নিজের প্রিয় মানুষ প্রথমবার প্লেটে তুলে দিল। খুব করে খেতে মন চাচ্ছে তার, কিন্তু খাবে কি করে? ও যে মাছের কাঁটা বাছতে পারে না। মাছটা খাবে কি নাকি খাবে না তা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে আছে। একবার অমিতের পানে তাকায় তো আবার মাছের পানে। অমিতের পানে তাকালে খেতে মন চায়, আর মাছের পানে তাকালে খাওয়ার সাহস আর হয়ে ওঠে না। একটা সময় মনের সব বাধা সংশয়কে এক পাশে রেখে আজরিন সাহস করে মাছে হাত দেয় খাওয়ার জন্য। ভাতের ভিতর মাছকে লুকিয়ে দুবার চোখ বন্ধ করে খেয়ে নেয়। কাটা বেছে মাছ খেতে পাচ্ছে ভেবে তার আত্মা আনন্দের জোয়ারে ভাসছে। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তৃতীয়বার গিয়ে মাছের কাঁটা তার গলায় বাঁধল। মুহূর্তে মধ্যে তার চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়তে লাগল। ঢোক গিলার সামর্থ্য হচ্ছে না তার। শুকনো কাশি আসতে লাগল। খাবার ছেড়ে সবার নজর এখন আজরিনের পানে। মেয়েটার কি হচ্ছে, কি এমন কেন করছে কেউ কিছু বুঝতে পারছে না। সবারই চেহারা স্তম্ভিত। অমিত বিচলিত চোখে আজরিনের পানে তাকায়। মেয়েটির মূর্ছ কাশি দেখে বিড়ম্বিত স্বরে শুধালো, কি হয়েছে তোমার? স্বরে তার অস্থিরতা স্পষ্ট। আজরিন কিছু বলতে গিয়েও বলতে ব্যর্থ। শুধু গলায় হাত দিয়ে কাতরাচ্ছে, সাথে তার চোখ বেয়ে প্রগতিতে জল তো পড়তেই ছিল। একসময় সে গলায় বেঁধে থাকা কাঁটাটার যন্ত্রণা সহ্য করতে না পেরে অমিতকে আঁকড়ে ধরে তার বক্ষপিঞ্জরের মুখ লুকায় প্রশান্তির খোঁজে। আজরিনের এমতাবস্থায় এক একজনের মধ্যে এক এক কথা। তার মধ্যেই ঐশীর মা অমিতকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা ওর আবার গলায় কাটা বেঁধে নাই তো? কথাটা শুনেই অমিত আজরিনের প্লেটের পানে তাকিয়ে দেখে মাছের কিছুটা অংশ ছিলে আছে। অমিত তখন ঐশীর মায়ের কথাটা সমর্থন করে তার বক্ষপিঞ্জরের মুখ লুকিয়ে থাকা আজরিনের মাথায় হাত বুলিয়ে উদ্বেগ স্বরে বলে ওঠে, তোমার গলায় কাটা বেঁধেছে? আজরিন ফোপাতে ফোপাতে মাথা নেড়ে হ্যাঁ সম্বোধন করে। তা দেখে রাহিম তাড়াহুড়ো করে সামনে থাকা পানির বোতলের কেপ খুলে অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই এই নিন, ওকে পানি খেতে দিন। এমনিতেই তার এতক্ষণ ধরে রাহিমের উপর রাগ। তার মধ্যে রাহিমের মুখে আজরিনের প্রতি দরদ মাখানো কথা শুনো তার ক্রোধ যেন বিদ্যুৎ চমকানোর মতো শিরায় প্রবাহ হয়। সে এক গ্রাস ক্রোধ নিয়ে চোখ রাঙিয়ে রাহিমের পানে তাকিয়ে উঠে আর নিজে হাতের মধ্যে গোল করে মাখা ভাতের বলটা আজরিনকে খেতে বলে। এদিকে এশির মা রাহিমকে বলে উঠে, পানিতে কিছু হবে না, তুই বোতলটা রাখো। অমিত যে ভাত মেখে বল বানিয়েছে সেটা খেলেই কাটা নিচে নেমে যাবে। অমিতের কথা কানে আসতেই আজরিন মুখ তুলে তাকায়। অমিত তখন আজরিনের মুখে বলটা দিয়ে বলে, এবার এটাকে হালকা চিবিয়ে গিল, কাটা বেঁধে থাকলে নিচে নেমে যাবে। সবার নজর আজরিনের পানে। আজরিন ধীরস্থিরে বলটা চিবিয়ে খাওয়ার পর অনুভব করে কাটা আর গলায় লাগছে না। এরই মাঝে ঐশী বলে উঠে, দোস্ত কেমন অনুভব করছিস? কাটা এখন লাগছে? আজরিন মাথা নেড়ে না সম্মতি দিলে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সবার চোখে মুখে প্রশান্তির দেখা মিলে। ঐশী তখন আজরিনকে উদ্দেশ্য করে বলে উঠে, চল বেসিন যাবে, চোখে মুখে পানি দিবি। ঐশীর কথায় আজরিন ধীরস্থিরে উঠলে দুজন মিলে বেসিনের পানে চলে যায়। এদিকে অমিত আর খাবে না বলে উঠে পড়ে। তা দেখে রাহাত বলে, খাবি না মানে? এখন তো আজরিন ঠিক আছে, আর তুই তো কিছুই খেলি না। রাহাতের সাথে মাউসর তুলে অমিত বলে, না আর খাওয়া সম্ভব না, আমার পেট পরিব্যক্ত। আর এমনিতেও আমার শার্টটা চেঞ্জ করতে হবে, তোমরা খেয়ে নেও। কথাটা বলেই অমিত বেসিনের দিকে চলে যায়। অমিতকে বেসিনের দিকে আসতে দেখে এসি নিচু স্বরে আজরিনকে বলে, দোস্ত তোর লাট সাহেব আসে, আমি যাচ্ছি। আজরিন মুখ ধোয়া থেকে মুখ তুলে ঐশীকে যেতে না করবে তার আগেই ঐশী হম্বিতম্বি করে খাবার টেবিলের পানে চলে যায়। আজরিন মুখ তুলে তাকাতেই তার নজর পড়ে অমিতের পানে। লোকেটা অনেকটা হিংস্র হয়ে তার পানে তাকিয়ে আছে। এক্ষুনি তাকে কিছু বলবে তা ভেবে ওঠার আগেই অমিত তার মূর্ছ চেহারার পানে তাকিয়ে দাম্ভিক স্বরে বলে, জানো কাটা বেচে মাছ খেতে পারো না, তাহলে খাওয়ার কি দরকার ছিল? তোমার কি প্রবলেম বাঁধানো ছাড়া আর কোনো কাজ নেই? আজরিন মাথা নিচু করে কাপা কাপা গলায় মলিন স্বরে বলে, আপনি এত খেতে দিলেন, আমি দিলাম বলে তোমায় খেতে হবে? তুমি জানো তোমাকে এই অবস্থায় দেখে আমার কতটা। রাগান্বিত স্বরে এতটুকু বললেই অমিত থেমে যায়। বাকি কথা শোনার জন্য আজরিন কৌতূহল স্বরে বলে, আপনার কতটা কি? থামলেন কেন? অমিত আজরিনকে চোখের পানে তাকিয়ে নির্বাক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তার না বলা কথা তার চোখ বলছে। আজরিন আবার বলে, বলুন না আপনার কতটা কি? অমিত তখন আজরিনের প্রশ্নের প্রতিবাক্য এড়ানোর জন্য বলে উঠে, সর আমার সামনে থেকে, আমি হাত ধোব। আজরিনের তখন নজর পড়ে অমিতের শার্টের বক্ষপিঞ্জরের কাছে। তার কাজলমাখা চোখের জল আর লিপস্টিকের দাগে জায়গাটা নোংরা হয়ে আছে। সে হাত বাড়িয়ে বলে, ওমা আমি তো আপনার। তখনই অমিত তার হাতকে উপেক্ষা করে কথার মাঝখানে বলে,
আমারটা আমার দেখে নিব। তুমি যাও এখান থেকে। কথাটা শেষ করে অমিত তার এঁটো হাতটা ধুতে থাকে। আর আজরিন নিশ্চল দাঁড়িয়ে থেকে অমিতের রাগ ক্ষোভে মাখা মুখচন্দ্রখানা দেখে যাচ্ছে, যেখানে সে কোথাও তার জন্য একবিন্দু যত্ন চিন্তা ভালোবাসার অস্তিত্ব খুঁজে পায়। অমিতের আর একটি বারের জন্যেও আজরিনের পানে না তাকিয়ে নিজের কাজ করে চলে যায়। বিকেলটা অসম্ভব সুন্দর। না রোদেলা না মেঘলা, বরং দুটোর মিশ্রণে গধূলি বেলা। হেলান দিয়ে বিছানায় শুয়ে শুয়ে খোশগল্প করছে আজরিন আর ঐশী। তাদের পাশেই দেয়ালের সাথে হেলান দিয়ে বসে মোবাইলে রিলস দেখছে রাহি। দরজার পর্দা সরিয়ে রুমের ভিতর আসে মিলি। হাসিমাখা মুখে ঐশী আর আজরিনকে উদ্দেশ্য করে বলে, কি করো তোমরা দুজন? কি আর করব, দু বান্ধবী একসাথ হলে যা করে আর কি। যে কথা ভাবনাও আসে না সেই কথাও এখন মুখ দিয়ে বের হচ্ছে, ঐশী প্রতিবাদকে বলে। মিলি বিছানার পাশে বসতে বসতে বলে, তোমরা দেখছো আজকের বিকেলটা কি অসম্ভব সুন্দর। ঐশীকে উদ্দেশ্য করে মিলি আরও বলে, অনেক দিন হয়েছে আমরা শাড়ি পরি না। আজকে যদি আমরা শাড়ি পরে ছাদে গিয়ে ছবি তুলি তাহলে কেমন হয়? আজরিনও তো আছে। শাড়ি পরার কথাটা শুনে ঐশী হম্বিতম্বি করে বসে পড়ে। প্রবল চিত্তচাঞ্চল্যকর চেহারা নিয়ে আজরিনের পানে তাকায়। বলে, শাড়ি পরবি আজরিন? ভাবির আইডিয়াটা কিন্তু খারাপ না। আজরিনও ধীরস্থিরে উঠে বসে সরল স্বরে বলে, আমিও তো, তুই আছিস বলেই তো পড়তে চাচ্ছি। পরবি? আমি, তুই, মিলি, ভাবি আর রাহি। আমরা চারজনই পরব। চল না। বায়না স্বরে শেষের কথাগুলো বলে ঐশী। আজরিন সংশয় চেহারা নিয়ে তাকায় ঐশী আর মিলি পানে। মলিন স্বরে বলে, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তুই পারিস না তো কি হয়েছে? ভাবি খুব ভালো শাড়ি পরাতে আর পরতেও পারে। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আমরা শাড়ি পরব, চল। ঐশী আজরিনকে বেপরোয়া কথাগুলো বলতে থাকে। আরও বলে, তুই শাড়ি পরা কি পরবি? কিভাবে পরবি? এসব নিয়ে আর কোনো কথা বলবি না। সব আমি দেখে নিব। মিলির পানে তাকায় ঐশী। ভাবি চল আমরা শাড়ি পরব। আজরিন কিছু বলার আগেই ঐশী আজরিনের হাত ধরে তাকে বিছানায় থেকে নামিয়ে নেয়। রাহি পানে তাকিয়ে তাকেও মোবাইল রেখে উঠতে বলে। মুহূর্তের মধ্যে তারা প্ল্যান করে নেয় শাড়ি পরার। তা নিয়ে এখন তাদের মধ্যে আস্ফালন শুরু হয়ে যায়। সেজেগুজে ঐশীর রুম থেকে বেরিয়ে আসে সবাই। আজরিন, ঐশী, রাহি ছাদে চলে যায়। রাহাত, রাহিম, রনি আর অমিত রাহিমের রুমে নিজের মতো কথা বলছে, মোবাইল স্ক্রুল করছে। শাড়ি পরা মিলি গিয়ে দরজার সামনে দাঁড়ায়। সবার এখন চোখের কেন্দ্রবিন্দু মিলি। রাহাতের নিজের বউকে দেখে চেহারা চাঞ্চল্যকর, সাথে হাস্যোজ্জ্বল। বিছানা থেকে নেমে বউয়ের পানে হেঁটে আসে রাহাত। কাছে এসে বাকিদের সামনে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। মিলির নিচ থেকে উপর পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয়। বলে, বাহ বউ, তোমায় তো দেখতে বেশ লাগছে। হঠাৎ কি মনে করে শাড়ি পরলে? রাহাতের কাণ্ড দেখে রনি নিচু গলায় অমিতকে বলে, দেখো ভাই, রাহাতের কাছ থেকে কিছু শিখো। বউয়ের কিভাবে প্রশংসা করতে হয়। তুমি তো শুধু সারাক্ষণ আজরিনের সাথে সাপে নেউলের মতো ঝগড়া কর। রাহাত, কাছ থেকে শিখো। বেশি ফটর ফটর করিস না তো। তোর শেখার প্রয়োজন হলে তুই শিখে রাখ না। আমায় কেন বলছিস? বউকে ভালোবাসতে হলে অন্যের কাছ থেকে কেন শিখতে হবে? বউকে ভালোবাসতে হবে মন থেকে, নিজের মতো করে। বাহ, তোমার চেহারা গোমরা মুখ রাক্ষসের মতো হলে কি হবে? বউকে ভালোবাসা নিয়ে তো তোমার ধারণা অনেক। অমিত ক্রুদ্ধ চেহারা নিয়ে রনির পানে নির্বাক তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি রনি গালে কয়টা থাপ্পড় বসিয়ে দিবে। অমিতের এভাবে তাকানোর কারণ রনি বুঝতে পারে। নিজের মুখটা হাস্যোজ্জ্বল করে অমিতকে বলে, তুমি তো আমার সম্মানিত বড় ভাই। গোমরামুখ রাক্ষস বলেছি তোমার বউয়ের হয়ে। এভাবে তাকিয়ে না, গলা শুকিয়ে যাচ্ছে তো। মিলি রাহাতের কথার প্রতিবাদকে বলে, শুধু আমি না, বাকিরাও পড়েছে। মিলির কথা বলা শেষ করতেই এতক্ষণ যাবৎ মোবাইলের মধ্যে ডুবে থাকা রাহিম মোবাইল রেখে বিস্ময়কর স্বরে বলে, বাকিরাও পড়েছে? রাহিমের কথা শুনে মনে হচ্ছে সে ঘুম থেকে উঠল। তার আকস্মাৎ এভাবে কথা বলায় সবাই হতবাক হয়ে তার পানে তাকিয়ে আছে। রনি নিচু গলায় বলে উঠে, এই শাল আর আবার কি হলো? এমন ভাব করছে মনে হচ্ছে ওর বউ শাড়ি পরছে। অমিতকে উদ্দেশ্য করে রনি আরও বলে, ভাই, ওর মতিগতি আমার ভালো ঠেকেছে না। তুমি একটা জিনিস খেয়াল করছো? দুপুরে আমার যখন খাবার খাচ্ছিলাম না, আমার ওর দিকে যতবার নজর পড়ছে ততবারই দেখি ওই তোমার বউয়ের পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। অমিত নির্বাক, রাহাত, মিলি রাহিমের কথা শুনে যাচ্ছে। রনি তখন বলে উঠে, ভাই শুনেছ আমি কি বলেছি? কিছু বলছো না যে? অমিত নিচু গলায় ভারী স্বরে বলে, কি বলবো আমি? তুমি দেখছো আমি খেতে বসেছি। কে কার দিকে তাকিয়ে আছে, কে খাচ্ছে, কে খাচ্ছে না, এসব দেখতে বসি নাই। আর তাকিয়ে থাকলেও আমার কি? তোমার বউয়ের পানে তাকিয়ে ছিল।
তাও আবার আমার ওর তাকানো ঠিক মনে হয়নি, তুমি বল আমার কি? আর আমার মনে হয় কি ও এখন আজরিন শাড়ি পরেছে কিনা তা জানার জন্যই মিলিকে এমন প্রশ্ন করছে। তুই বেশি কথা বলিস, ঠিক তোর পাতানো বোনের মতো। রনি একটু নড়েচড়ে শুয়ে বলে। ভালো কথা বললাম, কানে নিলে না? এই ছেলে যখন তোমার বউ নিয়ে ভাগবে তখন বুঝবে। মিলি রাহাতের সাথে কিছুটা কথা বলে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমার ছাদে যাবে? চাইলে আসতে পারো, রুমে বসে কি করবে? বিকেলটা একটু উপভোগ করবে, চল। সতেজ বাতাস গ্রহণ করবে আর দরকার হলে আমাদের ছবিও তুলে দিবে। মিলির কথায় রনি রাহিম যাওয়ার জন্য বিছানা থেকে নেমে পড়লেও অমিত পিছুটান নিয়ে বসে আছে। সবাই তাকে অনেক বলার পরও সে যেতে নারাজ। তাই বাকিরা তাকে রেখেই ছাদে যেতে বাধ্য হয়। ছাদে সবাই আছে। সবাই কত হই হুল্লোড় হাসি তামাশা করছে। তবুও একটা মানুষের অনুপস্থিতিতে আজরিনের কাছে পুরো ছাদটা খালি খালি লাগছে। তার চিত্ত তাকে বারবার প্রশ্ন করছে, উনি কেন আসেনি? উনি নিচে একা একা কি করছে? উনি কি ঘুমাচ্ছে? ওনার শরীর ঠিক আছে তো? ওনার আবার মাথা ব্যথা করছে না তো? সবাই আসছে, তাহলে উনি কে আসেনি? মনের এত এত প্রশ্নের প্রতিবাক্যের জন্য আজরিন রনিকে সবার মাঝখান থেকে একপাশে ডেকে আনে। ফ্যাকাশে চেহারায় নিচু গলায় রনিকে শুধালো, সবাই ছাদে আসছে, অমিত ভাই যে আসেনি? ওনার শরীর ঠিক আছে? শরীর তো দেখলাম ঠিক আছে। মনে হচ্ছে মাথা ব্যথা করছে তাই আসেনি। রনির কথায় আজরিনের চেহারা উদ্বেগে ঢেকে যায়। মলিন স্বরে বলে, ও। মিলি আর রাহাতের ছবি তুলে দেওয়ার জন্য রাহাত রনিকে ডাক দিলে রনি চলে যায়। ঐশী আর রাহিকে রাহিম ছবি তুলে দিচ্ছে। আজরিন গুটি গুটি পায়ে ঐশীর কাছে হেঁটে যায়। নিচু গলায় ঐশীকে শুধালো, তোর কাছে মাথা ব্যথার কোনো প্রলেপ ওষুধ আছে? আছে তো, কেন? আজরিনের স্বর নিচু শোনালেও ঐশী একটু উঁচু স্বরে কথা বলে। আজরিন চারপাশে একবার তাকিয়ে ভ্রুজোড়া সংকুচিত করে বলে উঠে, আস্তে কথা বলছো না? আরে অমিত ভাইয়া দেখছো নাই ছাদে আসেনি? ওনার নাকি মাথা ব্যথা করছে। তাই ভাবলাম আমি নিচে গিয়ে ওনার মাথাটা একটু মাসাজ করে দিব। ও, তুই আমার ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ারটা খুলে দেখিস, ওইখানেই আছে। ঐশী বলা কথা শেষ হতেই আজরিন নিচে আসার জন্য পা বাড়াল। তারপর আবার পিছন ঘুরে ঐশীকে ডেকে কাছে আনে। বলে, আমি তো নিচে ওনার মাথা মাসাজ করতে যাচ্ছি। আমি আবার ছাদে আসতে আসতে যদি তোরা নিচে নেমে আসিস, তার আগে তুই আমার মোবাইলে একটা কল দিস, তাহলে আমি রুম থেকে বের হয়ে যেতে পারবো। জানিসই তো কেন কথাটা বললাম। আজরিনের কথায় ঐশী কথা না বলে মাথা নেড়ে আচ্ছা সম্বোধন করে। এদিকে রাহিম রাহিকে তুলে দেওয়া ছবিগুলো মোবাইলে দেখাচ্ছে। আজরিন তার দিকে হেঁটে আসছে দেখে সে আজরিনকে আর চোখে দেখছে। শাড়িতে সব মেয়েদেরই সুন্দর লাগে, কিন্তু আজরিনের পরনের শাড়িটা যেন একান্তই তার জন্য তৈরি করা হয়েছে। শাড়ির রংটার উপরও যেন শুধু তারই অধিকার। আজরিনের হাঁটার প্রতিটি পদক্ষেপ যেন রাহিমের হৃৎস্পন্দ হয়ে বুকে ভেতর ধুক ধুক শব্দ করছে। তার চোখে মনি নড়ছে আজরিনের গতিবেগের ইশারায়। আজরিন রাহিমের একটু কাছে আসতেই রাহিম নিজের পায়ের সামনে থাকা ইটের ছোট্ট একটা অংশ পদাঘাতে আজরিনের দিকে ছুঁড়ে মারে। ইটের সেই ছোট অংশটায় আজরিনের পা পাড়তেই ইটটা তা পায়ের নিচে গড়াগড়ি খায়। আর আজরিন পিছন দিকে পড়ে যাওয়ার আগেই রাহিম এসে আজরিনের হাতটা ধরে নেয়। সবার দৃষ্টি এখন নিশ্চল আজরিন রাহিমের পানে। আর রাহিমের দৃষ্টি আজরিনের চোখের পানে। কিন্তু আজরিনের দৃষ্টি তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার পানে, যার চোখ স্পষ্ট তাকে কিছু বলছে। ঐশী ছবি তোলা বাদ দিয়ে ছুটে আসে আজরিনের পানে। আজরিনের দু কাঁধে হাত দিয়ে তুলে দাঁড় করাই। আজরিনের দৃষ্টি তখনও ওই মানুষটার পানে স্থির। ঐশী বলতে থাকে, কেমনে হাঁটছ তুই? দেখে হাঁটবি না? এক্ষুনি তো পড়ে যেতি। পায়ে লেগেছে? ঐশীর কথাগুলো আজরিনে মস্তিষ্ককে নাড়া দেয়। সে মানুষটা থেকে দৃষ্টি সরিয়ে ঐশীর কথায় হাঁটার জন্য পা বাড়ায়। বা পায়ে ব্যথা পেয়েছে সে। ব্যথায় কাতরে উঠে ঐশী বলে উঠে, পায়ে লেগেছে? আজরিন পায়ের দিকে তাকিয়ে তিক্ততা নিয়ে বলে, মনে হয় বেশি। হাঁটতেই তো পারছি না। বাকিদের নির্বাক দৃষ্টি তখনও আজরিনের পানে। তারা ধীর পদক্ষেপ আজরিনের দিকে হেঁটে আসে। চেহারা তাদের বিস্ময়করে ঢাকা। ঐশী ছাদের রেলিং এর সাথে বসার জন্য তৈরি করা আসনটার পানে একবার তাকিয়ে তারপর আজরিনকে বলে, আমায় ধরে হাঁটার চেষ্টা কর, ওইদিকে গিয়ে বসবি। ঐশীর কথায় আজরিন পা বাড়ালেও তার হাঁটার সাধ্য হচ্ছে না। সে পারে না তো এই জায়গায় বসে পড়ে। আজরিনের হাঁটতে অসুবিধা হচ্ছে দেখে রাহিম হাত বাড়ায় আজরিনকে ধরে হাঁটতে সাহায্য করবে বলে। কিন্তু তার আগেই রাহিমের পিছন থেকে অমিত এসে রাহিমের হাতটা ধরে নেয়। আর ভারী স্বরে বলে, হাত সরাও, আমি দেখছি। পড়া থেকে আটকিয়ে অনেক বড় উপকার করছ। তোমায় আর কিছু করতে হবে না। অমিতের কথায় রাহিম প্রতিবাক্যহীন পাশ হয়ে দাঁড়িয়ে পড়ে। রনি বলে উঠে, ভাই তুমি কখন আসলে?
যখন রাহিম তার পায়ের কাছে থাকা ইটের টুকরোটা আজরিনের পায়ের দিকে ছুঁড়ে মারে তখন অমিতের স্বরে ক্রোধ স্পষ্ট। অমিতের কথায় সবাই হতবাক। রাহিমের মুখ ফ্যাকাশে হয়ে আসে। রনি আবার প্রশ্ন করে, মানে? অমিত আজরিনকে পাজা কোলে নিতে নিতে বলে, যেটা শুনেছিস সেটাই। রনি বিস্ময়কর চেহারা নিয়ে রাহিমকে বলে, তার মানে রাহিম তুই ইচ্ছে করে আজরিনের পেলে দিতে চেয়েছিস? আর এমন ভাব নিলি মনে হলো তুই আজরিনকে পড়ে যাওয়া থেকে আটকে নিলি। রনির কথায় রাহিমের চেহারা আমতা আমতা। তার কাছে বলার মতো কোনো প্রত্যুত্তর নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাহাত রাগান্বিত চেহারা করে রহিমকে বলে উঠে, রাহিম, অমিত কি বলল এটা? তুই ইচ্ছে করে আজরিনকে ফেলে দিতে চেয়েছিস? রাহিমের প্রতিবাক্যের আগেই অমিত শান্ত স্বরে বলে উঠে, ও আজরিনকে পালাতে চেয়েছে এমনটাও না। ও চাচ্ছিল আজরিন পড়ে যাক তা ঠিক, তবে ওর উদ্দেশ্য ছিল আজরিন পড়ে যাওয়ার আগেই ও তাকে ধরে নিবে। মানে একটু হিরো সাজতেন চেয়েছিল। যেটা হওয়ার হয়ে গেছে। রাহাত, আমি চাই না যে তুই এটা নিয়ে ওর সাথে আর একটাও কথা বলিস। কথাগুলো বলেই অমিত আজরিনকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। রাহাত তবুও রহিমকে বলে, এটা কোন ধরনের ইয়ার্কি ছিল? রাহিম, এখন তো ও শুধু পায়ে ব্যথা পেয়েছে। ওর তো এটার থেকে আরো বড় দুর্ঘটনাও হতে পারত। রাহিম মাথা নিচু করে নিষ্প্রাণ স্বরে বলে, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। তুই কি ছোট বাচ্চা যে বুঝতে পারছ নাই? তুই সজ্ঞানে ভুল করছিস। তোর জন্য আজরিন এখন শুধু শুধু ব্যথা পেল না। রাহাতকে রাহিমের উপর এরকম রেগে যাতে দেখে মিলি শান্ত স্বরে বলে, তুমি শান্ত হও, বুঝতে পারেনি, মজা করতে চেয়েছে। এদিকে অমিত সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে আজরিনকে শান্ত স্বরে বলে, রাহিম না হয় ইচ্ছে করে ইটের টুকরোটা তোমার দিকে ছুঁড়ে মারছে, কিন্তু তোমার চোখ মন কই ছিল? দেখে হাঁটতে পার না? আজরিন অমিতের চোখের পানে তাকিয়ে মলিন স্বরে বলে, আপনার কাছে ছিল। অমিত ব্রু জোড়া সংকুচিত করে বলে, মানে? না মানে রনি ভাইয়া, বলছি আপনার নাকি মাথা ব্যথা করে তাই ছাদে আসেননি। তাই আমি ভাবলাম নিচে গিয়ে আপনার মাথাটা একটু মাসাজ করে দিব। তার জন্য আসতেছিলাম। তখনই আপনি সামনে এসে দাঁড়ালেন আর আমি আপনার দিকে তাকিয়েছিলাম। আমার পা পড়ল ইটে উপর আর আমি পড়ে যাচ্ছিলাম। কিন্তু না, তার আগেই রাহিম ভাইয়া আমায় ধরে নিল। তুমি কথা কম বলতে পার না? তোমায় ছোট্ট একটা প্রশ্ন করলাম আর তুমি ইতিহাস টান দিলে। তো তোমার রাহিম ভাইরাস ধরে কি লাভ হলো? সে তো পায় ব্যথাই ফেলে। অমিতের কথা শুনে আজরিন মৃদু হাসে। অমিত তখন আজরিনের মুখের পানে তাকিয়ে বলে, কি হলো, হাস কেন? রাহিম ভাইরাস? এরই মধ্যে ঐশীর মা অমিতকে আজরিনকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে দেখে বিড়ম্বিত স্বরে বলে ওঠে, ওমা, আজরিনের আবার কি হলো? অমিত আজরিনকে সোফায় বসাতে বসাতে বলে, ওই ছাদে হাঁটার সময় ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে। উদ্বেগ স্বরে তিনি অমিতকে আরও শুধালো, কিভাবে হাঁটে ও দেখে হাঁটবে না? বেশি ব্যথা পেয়েছে? না হই একটু পায়ে লেগেছে। আপনার কাছে ব্যথার প্রলেপ ওষুধ আছে? আছে তো। কথাটা বলেই তিনি নিজের রুমের পানে চলে যায়। অমিত হাঁটু ঘেরে আজরিনের সামনে বসে। আজরিনে পা দেখার জন্য হাত বাড়ালে আজরিন পা সরিয়ে তিক্ততা নিয়ে বলে ওঠে, কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছে? অমিত চোখ রাঙিয়ে আজরিনের চোখের পানে তাকায়। ভারী স্বরে বলে, চুপচাপ আমায় দেখতে দেও। আজরিন আর কথা না বাড়িয়ে অমিতকে পা দেখতে দেয়। অমিত পা এপাশ ওপাশ করে দেখে আর আজরিনকে বলে, নায়কের শাড়ি পরে দেখাতে গেলে আর নায়ক কি করল? নায়িকাকে পরে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে কি হিরোটাই না সাজল? অমিতের কথায় আজরিন খানিকটা বিস্ময়কর চেহারা নিয়ে বলে, কে নায়ক? আর কে বা নায়িকা? কেন? যে তোমায় পরে যাওয়া থেকে আটকে নিল। এরই মধ্যে ঐশীর মা রুম থেকে বেরিয়ে আসে। আজরিনের আর অমিতের কথার প্রতিবাক্য দেওয়া হলো না। অমিত ঐশীর মার থেকে প্রলেপ ঔষধটা নিয়ে আজরিনের পায়ে লাগিয়ে দেয়। আর বলে, ঐশীর নিচে আসলে ওর কাছ থেকে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিবে। এরই মাঝে ঐশীরাও একে একে ছাদ থেকে নেমে আসে। তখন প্রায় রাত 10টা। রাতের খাবার খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঐশীদের বাসা থেকে বের হয় আজরিনরা। ঐশীদের বিদায় দিয়ে গাড়িতে উঠবে তারা। ড্রাইভিং সিটে অমিত গাড়ি ড্রাইভ করবে সে। রাহি এসে তার পাশের সিটে বসে পড়ে। এই মেয়ের যেন সামনের সিটে না বসলে চলেই না। দরজা খুলে পিছনের সিটে বসে আজরিন। কই বসবে রনি? ভালোভাবে গাড়ির ভিতরটা দেখে নেয়। পিছনের সিটে বসা ছাড়া তার উপায় নেই। বসবে বলে দরজা খুলে সে। লুকিং গ্লাসে আয়না দিয়ে সেটা ওর চোখে দেখে অমিত। বসতে যাবে রনি, তখনই অমিত ভারী স্বরে বলে ওঠে। দুজনের মুখ যেন বন্ধ থাকে। গাড়ি চলছে তো চলছে, কখন বা যানজটে থামছে। খানিকটা পথ যাওয়ার পর রাস্তার এক পাশে গাড়ি দাঁড় করাই অমিত। অমিতের আকস্মিক গাড়ি দাঁড় করানোয় সবার চেহারাই নানা প্রশ্নের দেখা মিলে। কাউকে কোনো কৈফিয়ত না দিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায় অমিত। কই যাচ্ছে বা গেছে সবারই অজানা। মিনিট 10 পর আবার ফিরে আসে।
হাতে তার একটা পাতলা কাগজের প্যাকেট। সেটা আজরিনের পানে ছুঁড়ে মারে। আজরিনের নির্বাক চেহারায় নানা প্রশ্ন প্যাকেটটা নিয়ে এপাশ ওপাশ করে দেখে নাড়িয়ে ছাড়িয়ে বুঝতে পারে ভিতরে ওষুধ। মলিন স্বরে অমিতকে শুধালো, কিসের ওষুধ এগুলা? গাড়ির বেল্ট লাগাচ্ছে অমিত। রনি বলে, হয়তো বা তুই যে বিকালে পায়ে ব্যথা পেয়েছিস সেটার। দেখি তো, বলেই আজরিনের হাত থেকে প্যাকেটটা নিয়ে নেয় রনি। রনির কথায় আজরিন মনে এক অজানা প্রশান্তি খুঁজে পায়। অপলক দৃষ্টিতে লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে আছে অমিতের পানে। ড্রাইভ করার একটা সময় অমিতের হঠাৎ লুকিং গ্লাসে নজর পড়ে। চোখাচোখি হতেই আজরিন ইতস্ততা নিয়ে নজর সরিয়ে নেয়। ঐশীদের বাড়ি থেকে আসার পর দিনগুলো বেশ তাড়াতাড়িই চলে যায়। এরই ভিতরে আজরিনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্টও দিয়ে দেয়। সেখানে তার পজিশন আসে 62, যেটা ছিল আজরিনের সম্পূর্ণ অপ্রত্যাশিত রেজাল্ট। রেজাল্ট শোনার পর আশরাফ শিকদার বলেছে, আজরিন এখন কই ভর্তি হতে চায় সেটা ঠিক করার সম্পূর্ণ অধিকার তার। এই নিয়ে কেউ তাকে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার 1 হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আজরিনের জন্য অধিক সুবিধা হবে। বাকিটা আজরিনের উপর নির্ভর করে সে কই ভর্তি হতে চায়। গোটা একটা রাত নিজের মস্তিষ্কের সাথে আলাপ আলোচনা করে আজরিন। সিদ্ধান্ত নেয় সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। পরের দিন সকালে আজরিন নাস্তা খাওয়ার সময় নিজের সিদ্ধান্ত জানালে আশরাফ শিকদার আজরিনের সিদ্ধান্তকে সম্বোধন করে। কিন্তু এতে অমিত দ্বিমত পোষণ করে। যেখানে স্টুডেন্টরা হাড্ডাহাড্ডি লড়াই করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায় না, সেখানে আজরিন কিনা এত ভালো একটা পজিশন নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হাতছাড়া করবে। বিষয়টাতে অমিত সম্পূর্ণ নারাজ। তবুও আজরিনের নিজের ব্যক্তিক স্বাধীনতা আছে, তাই ভেবে অমিত আর এই নিয়ে ওইদিন কথায় বাড়ায়নি। আজকে আজরিন চট্টগ্রাম ভার্সিটিতে যাবে ভর্তির হতে। সকাল থেকেই আনন্দে আজরিনের চিত্ত দোল খাচ্ছে। অমিতের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবে সে, যেখানে অমিত থাকবে তার লেকচারার। ভাবতেই তার আত্মা কেঁপে উঠছে। নিজের ভাগ্য নিয়ে আজ তার অহংকার হচ্ছে। তার চিত্ত আজ চিৎকার করে বলতে চাচ্ছে, ওইদিন সে রহির আপুর বদলে নিজে অমিত ভাইয়ার জন্য কবুল বলে ভুল করেনি। তার পরিবার তার সাথে সেদিন অন্যায় করেনি, বরং তারা তার জীবন নিয়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। মানুষের জীবনের সাথে হওয়া প্রতিটা ভুল বা অন্যায় জীবনের একটা পর্যায়ে গিয়ে আর ভুল থাকে না, অন্যায় থাকে না। সেগুলো একদিন না একদিন ঠিক অথবা ন্যায় পরিণত হয়। আজরিনেরও আজ যেন তাই মনে হচ্ছে। ভার্সিটি জন্য বের হবে অমিত। আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে খেতে দেরি হয়ে যায় তার। রুমে মধ্যে তড়িঘড়ি করে তৈরি হচ্ছে সে। আয়না দেখে পিছন ঘুরে সামনে কয় পা এগিয়ে যেতেই বেপরোয়া ভাবে প্রগতিতে রুমের ভিতর ছুটে আসে আজরিন। কিছু বুঝে উঠার আগেই আজরিনের আকস্মিক ধাক্কা লাগে অমিতের সাথে। ধাক্কা লাগায় চোয়াল শক্ত করে অমিত বলে উঠে, হোয়াট দা। সেই ধাক্কায় পিছু হচ্ছে আজরিন। আজরিনকে পিছন দিকে যেতে দেখে অমিত তৎক্ষণাৎ আজরিনের কোমর চেপে ধরে, তাকে নিশ্চল দাঁড় করায়। মেয়েটার চোখ বন্ধ, মুখচন্দ্রখানা সংকুচিত করে নাক মুখ চেপে ধরে আছে। অমিত তাকে ছেড়ে ক্রুব্ধ স্বরে বলে উঠে, কি হচ্ছেটা কি? তুফানের মতো ছুটছ কেন? সংকুচিত চেহারায় ধীরস্থিরে চোখ মেলে আজরিন তিক্ততা স্বরে বলে, আপনার কারণে আমার নাকটা বোধহয় এবার গেল। শার্টের হাতা গোটাতে গোটাতে অমিত বলে উঠে, বেশ হয়েছে নাক কেন? যেভাবে ছুটো না তুমি, দেখবে আস্তে আস্তে তোমার সব যাবে। নাক মুখ থেকে হাত নামিয়ে আজরিন গলা ছেড়ে বলে উঠে, আপনার কারণে আমি ব্যথা ফেলাম। আপনি কোথায় রি বলবেন, অনুতপ্ত হবেন, তা না উল্টো আমায় ধমকাচ্ছেন? কথা শুনোচ্ছেন? বালিশের পাশ থেকে ম্যানিব্যাগটা হাতে নেয় অমিত। সেটাকে প্যান্টের পকেটে নিতে নিতে আজরিনের কথার প্রতিবাক্যে বলে, আমার কারণে ব্যথা পেয়েছ তুমি? নাকি তুমি নিজে ছুটে এসে আমায় ধাক্কা দিয়েছ? মম, আমি তো পাগল। স্বর বদল করে নিষ্প্রাণ স্বরে আজরিন আরও বলে, আমার তো আর খেয়ে দে কাম নেই যে ইচ্ছে করে এসে পিলারের সাথে ধাক্কা খেয়ে নিজের মাথা পাটাবো। দেখি নাই আমি আপনাকে? দেখ নাই সেটা বল। আর দেখবে বা কি করে? তুমি তো হাঁটার সময় চোখ হাতে নিয়ে হাঁট। আসলে তুমি হচ্ছ ঠিক ব্রেক ছাড়া চলা বেপরোয়া গাড়ির মতো। চলাফেরা করা সময় তোমার অঙ্গ পতঙ্গের নিজের নিয়ন্ত্রণ থাকে না। নিয়ন্ত্রণ হারিয়ে ওরা নিজেদের মতো ছুটে। আমি চোখ। বাকি কথা বলার আগেই অমিত আজরিনের পানে চোখ রাঙিয়ে তাকায়। ধমক স্বরে বলে উঠে, চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর একটাও কথা বলবে না। যদি তা করতে না পার তাহলে রুম থেকে বেরিয়ে যাও, আমি যাওয়াই। কথাটা শেষ করার আগেই অমিত আজরিনের পানে তাকিয়ে থেমে যায়। তার চোখের কেন্দ্র বিন্দু আজরিনের গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের পানে। ধাক্কায় আজরিন শুধু নাকে না ঠোঁটেও ব্যথা পেয়েছে। সেখান থেকে ঘেমে ঘেমে রক্ত বের হচ্ছে। আজরিন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অমিতের পানে। অমিত হাত ইশারায় নিচু গলায় শান্ত স্বরে বলে, রক্ত বের হচ্ছে?
ফ্যাকাশে চেহারার নিয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকা আজরিন নির্বোধের মতো বলে, হুম্মম। অমিত ধীর পদক্ষেপ হেঁটে আসে আজরিনের পানে। হিপনোটাইজের মতো আজরিন অমিতের চোখের পানে তাকিয়ে তখনও নির্বাক দাঁড়িয়ে আছে। অমিত আজরিনের সামনে এসে দাঁড়ায়। ডান হাতের বৃদ্ধাঞ্জলি আঙুল দিয়ে আলতো পরশে তার ঠোঁটে ছুঁয়ে এক বিন্দু রক্ত আনে। নির্বাক আজরিনকে চোখ ইশারায় আঙ্গুলে তাকতে বলে। আজরিন তাকালে নিচু স্বরে বলে, এজন্যই বলি কম কথা বলতে, মুখটা বন্ধ রাখতে। মুখ বন্ধ রাখলে তো এখন এই ব্যথাটা পেতে না। নিজের বলা কথাটা শেষ করেই আজরিনের সামনে থেকে সরে যায় অমিত। আবার নিজের কাজে লেগে পড়ে। পিছন থেকে আজরিন বলে, আমি বেশি কথা বলি, আমি বেশি কথা বলি। এটা বলতে বলতে আপনার আমার উপর নজর লেগেছে, এই জন্যই আমি ব্যথা পেয়েছি, সেটা বলুন। বিছানার উপর থেকে ল্যাপটপ ব্যাগটা নিতে নিতে অমিত বলে, তোমার সাথে আর কথা বলার ইচ্ছে নেই আমার। এমনিতে তোমার কারণে আজকে আমার লেট। তোমার সাথে থেকে থেকে আজকাল আমি নিজেও বেশি কথা বলি। রুম থেকে তড়িঘড়ি করে বের হওয়ার জন্য পা বাড়ায় অমিত। তারপর আবার থমকে দাঁড়িয়ে পড়ে আজরিনকে উদ্দেশ্য মলিন স্বরে বলে, শুন মেয়ে। আজরিন পিছন ফিরে অমিতের পানে তাকায়। মুখে কথা না বললেও তার চেহারা জবাব দিচ্ছে, বলুন। আমি তোমাকে এখন যেই কথাগুলো বলবো আমি জানি না তুমি সেগুলো কিভাবে নিবে। তুমি চাইলে পজিটিভলি নিতে পারো বা নেগেটিভলি, সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। আমার মনে হচ্ছে কথাগুলো তোমায় এক্ষুনি বলা উচিত। আজকের তুমি ভার্সিটিতে ভর্তি হবে। তোমার জীবনে নতুন একটা অধ্যায়ের সূচনা হবে। অনেক হার্ড ওয়ার্ক করে তুমি আজ এখানে পৌঁছেছ। সবটাই তোমার অধ্যবসায়। আজরিন নির্বাক অমিতের পানে তাকিয়ে কথাগুলো শুনেই যাচ্ছে। তুমি আমার ভার্সিটিতে, আমার ডিপার্টমেন্টে ভর্তি হবে। আজকে থেকে আমাদের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হবে একজন টিচার আর স্টুডেন্টের। আমি চাই আমাদের সম্পর্কটা ভার্সিটিতে সাধারণ স্টুডেন্টদের মতো সবার কাছে টিচার স্টুডেন্টেরই থাকুক। আমি চাই না ভার্সিটির অন্যরা তোমায় অন্য পরিচয় জানুক। আমি চাই তুমি তোমার পরিচয় ভার্সিটি জীবন পার কর। তুমি অন্য পরিচয় নিজেকে পরিচিত করে নিজের পরিচয় হারাতে যেও না। যেখানে ভার্সিটির কেউ তোমার নামটাই জানবে না। তোমায় যদি ভার্সিটির 10 জন টিচার স্টুডেন্টও জানে তাও সেটা তোমার পরিচয়। তবে সেটাই হবে তোমার অ্যাচিভমেন্ট। সবশেষে কথা হচ্ছে তুমি তোমার মতো করে ভার্সিটিতে চলবে, আমি আমার মতো। যাতে আমার দুজনই কমফোর্টেবল ভাবে ভার্সিটিতে চলাচল করতে পারি। যখন তুমি বা আমি ভার্সিটির আঙ্গিনা দিয়ে হাঁটব কেউ যাতে আমাদের নিয়ে কানাঘুষা না করে। সেটা দেখবার দায়িত্ব আজকে থেকে তোমার। আমার মনে হয় আমি এতক্ষণ ধরে তোমায় কি বুঝাতে চেয়েছি তুমি বুঝেছ। একদমে কথাগুলো বলে অমিত রুম থেকে বেরিয়ে যায়। আজরিন তখনও নিশ্চল দাঁড়িয়ে আছে। পিছন থেকে অমিতের চলে যাওয়া দেখছে। তার বুঝতে বাকি নেই অমিত এতক্ষণ তাকে কি বুঝাতে চেয়েছে। নিথর দেহখানা নিয়ে বসে পড়ে সে বিছানার এক কোণে। অমিতের বলা কথাগুলোতে না ওর কষ্ট হচ্ছে নাই বা আনন্দ। অনুভূতিটা তার কাছে সম্পূর্ণ নামহীন। ঘড়ির কাঁটা 11 ঘরে। আজরিন বাসা থেকে বের হবে। সাথে যাবে অমিতের ভাষায় আজরিনের সো কোল্ড ভাই। অমিতই সকালে বের হওয়ার সময় রনিকে বলে গেছে যাতে আজরিনকে রনি নিয়ে যায়। তাদের মধ্যে বাকি আরও কি কথা হয়েছে সেটা আজরিনের অজানা। গাড়ি নিয়ে আজরিন রনি ভার্সিটির সামনে পৌঁছে যায়। রনি আজরিনকে গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়াতে বলে। আজরিন নেমে গেলে সে একটা ভালো দেখে জায়গায় গাড়ি পার্কিং করতে চলে যায়। আত্মা কাঁপা শরীরে আজরিন ভার্সিটির গেইটের একপাশে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিকে দেখছে সে। চারপাশ স্টুডেন্ট দিয়ে ভরপুর। হাসি তামাশা করতে করতে কেউ ভিতরে যাচ্ছে তো কেউ বাহির হচ্ছে। ভর্তি পরীক্ষার দিন আজরিন এই ভার্সিটিতে আসলেও সেদিন শরীরের অসুস্থ পরীক্ষার চিন্তায় তার আর চারপাশটা দেখা হলো না। ছোট্ট রাফিকে জাহানারা বিবির কাছে দিয়ে সেদিন তার সঙ্গে সুরাইয়া আসে। দুজনই মেয়েলোক। তাই যেভাবে পরীক্ষা দিতে এসেছে ঠিক সেভাবেই ড্রাইভার তাদের বাড়ি নিয়ে যায়। মিনিট 5 পর গাড়ি রেখে আসে রনি। ভিতরে যেতে যেতে রনি আজরিনকে জিজ্ঞেস করে, ফিলিংস কেমন তোর? আমি যেই বিশ্ববিদ্যালয়ের লেকচারার সেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তুই? আজরিন মৃদু হাসে। রনির কথার উপেক্ষা করে নিজের মতো বলে, ভয় লাগে আমার। মনে হচ্ছে শরীর থেমে যাচ্ছে। এখানেই বসে পড়ি। রনি হেসে উঠে বলে, ভয়? একটু নিশ্চুপ হেঁটে রনি আবার বলে, আজরিন তোর মতো ভাগ্য নিয়ে কজন জন্মায়? ভার্সিটির সবচেয়ে রাগী বদমেজাজি হ্যান্ডসাম প্রাপ্তবয়স্ক যাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কত মেয়ে রাত জাগে, আর তুই সেই লেকচারারের বউ। তুই জানিস কত মেয়ে তোকে হিংসে করবে যদি এটা জানে যে তুই লেকচারার অমিত শিকদারের বউ? আজরিন একটু ভাব নিয়ে বলে, শুধু কি আমি ভাগ্য নিয়ে জন্মেছি? ওনার কম কিসের? আমার মতো একটা মেয়েকে পেয়েছে, যে শান্তশিষ্ট ভদ্র নম্র গুণে গুণবতী রূপে রূপতী। চোখ মেলে চারপাশের ছেলেগুলোর পানে একবার তাকাও। দেখ কেমন হা করে তাকিয়ে আছে আমার পানে। ওরা যদি জানে আমি বিবাহিত তাহলে ওদের মনের উপর কি ঝড়টাই না যাবে?
তুমিই ভাব। রনি বিকল হেসে বলে। তোর মনে হচ্ছে ওরা তুই সুন্দর বলে তোর পানে তাকিয়ে আছে? আরে ওরা তো ভাবতাছে আজকাল পেতনিরাও ভার্সিটিতে পড়া শুরু করলো নাকি। আজরিন চোখ বাঁকিয়ে রনির পানে তাকায়। তারপর নজর সরিয়ে বলে, আচ্ছা একটা কথা বলি। মম, আমার ডিপার্টমেন্টের কোনো টিচার বা এই ভার্সিটির কোনো স্টুডেন্ট তোমায় চিনে? মানে অমিত ভাইয়া যে তোমার খালাতো ভাই সেটা জানে? না, সেটা কি করে জানবে? প্রথমত আমি এই ভার্সিটিতে পড়িনি, দ্বিতীয়ত আমার এই ভার্সিটিতে আসাও হয় না। ও, ভালোই হয়েছে। কেন, কি হয়েছে? হঠাৎ এটা কেন জিজ্ঞেস করলি? পাণ্ডুবর্ণ চেহারা নিষ্প্রভ স্বরে আজরিন বলে। না মানে অমিত ভাইয়া চায় না আমার আর ওনার মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা কেউ জানুক। রনির স্বরে নিষ্প্রাণের দেখা মিলে। মনে হচ্ছে সে এটা আগে থেকেই জানে। নিচু স্বরে বলে, এটা নিয়ে কি এখন তোর মন খারাপ? মন কেন খারাপ হতে যাবে? এখানে মন খারাপের কি আছে? উনি হয়তো ভালোর জন্যই সম্পর্কটা ওনার বা আমার ক্যারিয়ার থেকে হাইড করতে চাচ্ছেন। সত্যি এটার জন্যই ভাই তোকে সম্পর্কটা হাইড করতে বলেছে। দেখ তুই ভার্সিটি জীবন কিন্তু এতটাও সহজ না। যদি তোদের সম্পর্কটা এখানকার স্টুডেন্টরা জানে ওরা তোকে শান্তিতে এক কদমও হাঁটার জন্য পা বাড়াতে দিবে না। তোকে নানা ধরনের বোলিংয়ের শিকার হতে হবে, সাথে ভাইকেও। যেই বোলিংয়ের কারণে একটা সময় তোর মনে হবে এই জীবন থেকে পালাই বা এই ভার্সিটি থেকে পালিয়ে যাই। এখানে শুধু মেয়েরা পড়ে না, ছেলেরাও পড়ে। তাই সব দিক ভেবে ভাই এই সিদ্ধান্ত নিয়েছে। সত্যি বলছি ভাই, তোর ভালোর জন্যই চাচ্ছে না তোদের নিয়ে ভার্সিটির কেউ কিছু জানুক। তিক্ততা নিয়ে আজরিন বলে, বাদ দেও, এটা নিয়ে আমি আর কিছু ভাবতে চাই না। তবে আমার তো এখন মনে হচ্ছে ভার্সিটির কেউ হয়তো এটাও জানে না উনি যে বিবাহিত। এ নিয়ে কথা বলতে বলতে তারা দুজন পৌঁছে যায় ভর্তি হওয়া অফিস রুমের সামনে। চারদিকে অনেক ছেলেমেয়ে, শুধু তারা না। রনির মোবাইলে একটা কল আসে। পকেটে থেকে মোবাইলটা বের করতে করতে আজরিনকে বলে, ভেতর গিয়ে ভর্তির জন্য কি কি কার্যক্রম সম্পন্ন করতে হবে সেটা সেরে আয়। আমি কলটা অ্যাটেন্ড করে আসছি। ভিতরে না গেলেও বাহিরেই থাকছি। তুই বের হয়ে আমায় দেখতে না পেলে কল দিস। নির্বোধের মতো আজরিন মাথা নেড়ে হ্যাঁ সম্বোধন করে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। চারপাশ দেখছে সে, তার আত্মা যেন কাউকে খুঁজে চলছে। প্রায় আধা ঘন্টা পর আজরিন ভেতর থেকে ভর্তি সংক্রান্ত কার্যক্রম শেষ করে বেরিয়ে আসে। চারপাশে একবার চোখ বুলাতেই দেখতে পায় রনিকে। দাঁড়িয়ে থেকে রনি মোবাইল স্ক্রুল করছে। ধীর পদক্ষেপে হেঁটে আসে আজরিন। তার গায়ে বেশে আসছে মৃদু বাতাস। সেখান থেকে সে অমিতের গায়ের সুবাস পাচ্ছে। দুজন একই আঙ্গিনায় উপস্থিত, তবুও তাদের একজন আরেকজনের সাথে দেখা নেয়। এত এত মানুষদের মধ্যে তার চোখ খুঁজছে ওই মানুষটাকে, যার তার এই পথে চলার সঙ্গী হওয়ার কথা ছিল। এ নিয়ে তার আত্মার তাকে নিয়ে অপ্রাপ্তির অভিযোগ। রাতের খাবার খাওয়ার একটা সময় অমিত আশরাফ শিকদারকে উদ্দেশ্য করে বলে উঠল, আব্বু কাল আমায় একবার রাজশাহীর উদ্দেশ্যে বের হতে হবে। খাবার খেতে থাকা সবার নজর অমিতের পানে। আশরাফ শিকদার খাওয়া বন্ধ করে চোখ মেলে ছেলের পানে তাকিয়ে বলে, কাল? হঠাৎ রাজশাহী কেন যাবি? ভার্সিটির একটা কাজে ডিপার্টমেন্ট থেকে আমায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। ও, তাহলে তো যেতেই হবে। কয়দিনের জন্য যাচ্ছিস? যাওয়া আসাতে মে বি 3-4 দিন লেগে যাবে, সিউর না? গেলেই বলতে পারবো। জাহানারা বিবি বলে উঠে, তো থাকবি তো আমাদের রাজশাহীর বাড়িতে, তাই না? হুম্মম, সেটাই বলতেছিলাম। করিম চাচাকে বলে দিও কাল যে আমি আসছি। গাড়ি নিয়ে যাবে? ভাই, রনি বলে উঠে, গাড়ি ড্রাইভ করে একা একা এত দূরের রাস্তা যাওয়া সম্ভব না। এখান থেকে ট্রেনে করে ঢাকায় যাব, ঢাকা থেকে রাজশাহী। আশরাফ শিকদার বলে, ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এতে জার্নির প্রভাবটা শরীরে একটু কম পড়বে। সবাই অমিতের রাজশাহী যাওয়া নিয়ে নানা কথা বললেও আজরিনের কথাটা শোনার পর থেকেই আর খাদ্যনালী দিয়ে ভাত নামছে না। যেদিকে যে কথা বলছে তার ধূসর চোখের রত্ন ঠিক সেদিকেই নড়ছে। এরই মধ্যে আশরাফ শিকদারের নজর পড়ে আজরিনের পানে। মেয়েটার না বলা কথা যেন তিনি তার চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছে। তারপর তিনি অমিতকে উদ্দেশ্য করে বলে, তুই যেহেতু রাজশাহী যাচ্ছিসই, তাহলে বৌমাকে সঙ্গে করে নিয়ে যায় না? আকস্মিক আশরাফ শিকদার আজরিনের যাওয়ার কথা বলায় আজরিনের আত্মা কেঁপে ওঠে। অমিত খাবার খাওয়া বন্ধ করে ব্রুজোড়া সংকুচিত করে বলে, হোয়াইট? বলছি তুই রাজশাহীতে যাচ্ছিস তো বৌমাকে সঙ্গে করে নিয়ে যায়। দেখ মেয়েটা সেই বিয়ে পর যে এসেছে চট্টগ্রাম, আর তো তার পরিবারের মানুষদের সাথে দেখা মিলেনি। এত দূরের রাস্তা বলে কারোরই আসা যাওয়া হয় না। কয়েকদিন পর ওর ভার্সিটি শুরু হয়ে যাবে, তখন তো আর যাওয়াই হবে না। এখন তুই যাচ্ছিস যেহেতু 2-4 দিনের জন্য, তো ওকে সঙ্গে নিয়ে যায় না? ততদিন না হয় মেয়েটা বাপের বাড়ি থেকে আসবে। আশরাফ শিকদারের সাথে তাল মিলিয়ে জাহানারা বিবিও বলে উঠে, তোর বাবা কিন্তু খারাপ বলেনি। বিয়ের পর কোনো মেয়েই প্রথম প্রথম শ্বশুর বাড়ি এতদিন থাকে না।
তারপরও তো আমাদের আজরিন থেকেছে। আর এমনিতেও সেদিন আজারিনের মায়ের সাথে কথা বলে জানতে পারলাম উনি খুব অসুস্থ। এই সুযোগে আজরিন অসুস্থ মাকে দেখে আসতে পারবে। আজরিনকে সঙ্গে নিয়ে যা না বাবা। হ্যাঁ সূচক প্রতিবাক্যের প্রত্যাশায় অমিতের মুখের পানে তাকিয়ে আছে সবাই। কিছুটা নীরবতা নিয়ে অমিত দাম্ভিক স্বরে বলে, কাল 6টায় ট্রেন ও যেন 5টার আগেই তৈরি হয়ে থাকে। কথাটা বলেই খাবার খাওয়া শেষ করে টেবিল ছাড়ে অমিত। আজরিনের চোখে মুখে তৃপ্তির হাসি। চিত্ত তার এক অন্যরকম প্রশান্তির সন্ধান পায়। বাবার বাড়ি যাওয়ার যাত্রার টিকিটটা যেন তার কাছে হঠাৎ করে পেয়ে যাওয়া কোনো এক লটারির মতো। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সুরাইয়া বলে উঠে, তো আজরিন কাল তুমি তাহলে বাপের বাড়ি যাচ্ছ? সবটাই কিন্তু বাবা আর মায়ের কৃতিত্ব। আজরিন নির্বাক মৃদু হাসে। রাহি বলে উঠে, মামুনি তুমি না তোমার বাড়ির লোকদের এ নিয়ে কিছু জানিও না। তুমি বরং হঠাৎ গিয়ে ওনাদের চমকে দিও। এটাই যেন হয় ওনাদের জীবনের সেরা চমক। রনির পাশে বসে থাকা রাহির মুখে এই কথা শুনে রনি রাহির কাঁধে দুটো থাবা দিয়ে বলে, বাহ মেয়ের মাথায় তো অনেক বুদ্ধি। ঠিক বলছে রাহি। আজরিন রাহির চিন্তা ভাবনাটা কিন্তু খারাপ না, তুই চাইলে কাজে লাগাতে পারিস। এ নিয়ে 2-4টি কথা বলে সবাই খাবার খেয়ে একে একে উঠে পড়ে। রুমে এসে আজরিন দেখে অমিত নিজের ব্যাগ গোছাচ্ছে। সে ধীর পদক্ষেপে রুমের ভেতরে আসে। পিছন থেকে অমিতকে উদ্দেশ্য করে ধূসর স্বরে বলে, ধন্যবাদ। অমিত ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে একবার আজরিনের পানে তাকায়। তারপর আবার নিজের কাজে প্রণিধান দিয়ে বলে, কেন? এই যে আমায় সাথে নিয়ে যেতে রাজি হলেন। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। বাবা মা বলাতে নিয়ে যাচ্ছি। তা না হলে তো আমি ভেবে রেখেছি রাজশাহী যাওয়ার সুযোগে তোমার থেকে কয়েক দিনের জন্য হলেও বাঁচব। অমিতের কথা নিশ্চুপ উপেক্ষা করে আজরিন এসে অমিতের সামনে বসে আর বলে, আমি কি আপনাকে ব্যাগ গোছাতে সাহায্য করব? অমিত দাম্ভিক স্বরে বলে উঠে, এই আমার জিনিসে হাত দেওয়ার চেষ্টাও করবে না। গিয়ে নিজের কাজ কর। আমি বাচ্চা না যে ব্যাগ গোছাতে তোমার সাহায্য লাগবে। আজরিন অমিতের সামনে থেকে উঠে আলমারির কাছে চলে আসে। কি কি জামা কাপড় নিবে সেগুলো খুঁজে খুঁজে বের করে বিছানায় রাখে। অমিতের পিছনে এসে আবার শুধালো, আমরা কত দিনের জন্য যাচ্ছি? একটু নিশ্চুপ থেকে অমিত প্রতিবাক্যে বলে, আমি কত দিনের জন্য যাচ্ছি তা ঠিক নেই। কিন্তু তুমি চাইলে সারা জীবনের জন্য যেতে পারো। এই মুহূর্তে তোমায় কেউ বাধা দিবে না। নিজের জামা কাপড় গোছাতে গোছাতে আজরিন মলিন স্বরে বলে উঠে, কোথায় সারা জীবনের জন্য যেতাম? পরলোকে। আইডিয়াটা কিন্তু খারাপ না, এতে আপনি কয়েক দিন না সারা জীবনের জন্য আমার থেকে বেঁচে যাবেন। আজরিনের বলা কথাটা অমিতের হৃৎপিণ্ডে এসে ধনুকে মতো বাঁধে। তার হৃৎপিণ্ড ঝাপটে উঠে। এক অজানা ক্লেশ এসে তার হৃৎপিণ্ডটাকে মুহূর্তের মধ্যে আবৃত করে নেয়। দাঁড়িয়ে পড়ে সে। আজরিন কিছু বুঝে ওঠার আগেই অমিত প্রগতিতে ছুটে এসে তার দুস্কন্ধ শক্ত করে ধরে তাকে সম্মুখে দাঁড় করায়। আজরিন বিচলিত চোখে অমিতের চোখের পানে তাকিয়ে আছে। সেই চোখ সে স্পষ্ট ক্রোধের আগুন দেখতে পাচ্ছে। অমিত চোয়াল শক্ত করে নিচু গলায় ভারী স্বরে বলে, তুমি 2 মিনিটের জন্যও চুপচাপ থাকতে পারো না? তোমার মুখ কেন সবসময় 4G গতিতে চলে? কথা বলার সময় মুখে লাগাম দিতে পার না? কখন কি বলতে হয়? কি বল? এসবের কিছু তুমি জানো? নিষ্প্রাণ চোখে অমিতের চোখের পানে তাকিয়ে আজরিন নির্বোধের মতো বলে, আমি আবার কি বললাম? অমিত আজরিনের চোখের পানে কিছুটা নিশ্চল তাকিয়ে থাকে। তারপর আজরিনে স্কন্ধ ছেড়ে দিয়ে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে বেলকনির পানে পা বাড়ায়। এক অন্য রকম রাগ হচ্ছে তার। কোনো কিছু হারিয়ে পেলের রাগ। বেলকনি দিয়ে বাহিরে তাকিয়ে থেকে নিচু গলায় নিজেকে প্রশ্ন করে, মেয়েটা কথাটা বলার পর থেকে আমার কেন এরকম অনুভূতি হচ্ছে? কেন আমার প্রচণ্ড রাগ হচ্ছে? কি আমার এই অনুভূতির নাম? রাগ নাকি কাউকে হারানোর ভয়? এই ক্রোধের নাম কি? এদিকে আজরিন বেলকনির দরজার পানে তাকিয়ে নিচু গলায় নিজেকে বলে, আমি আবার এমন কি বললাম ওনাকে, যেটা গিয়ে ওনার ইগোতে লাগলো? কিছুই তো বললাম না। জাস্ট ওনার কথার প্রতিবাক্যে পরলোকে যাওয়া নিয়ে কিছু কথা বললাম, তাও নিজের। এতে ওনার ইগো হার্ট হওয়ার কি হলো? আচ্ছা এর সাথে আবার অন্য কিছু বলে ফেললাম না তো? নিজের সাথে কথা বলে আজরিন গুটি গুটি পায়ে হেঁটে যায় বেলকনির দিকে। ভীতসন্ত্রস্ত স্বরে পিছন থেকে অমিতকে বলে, আমি কি আপনাকে কথায় কথায় আবার ভুল কিছু বলে রাগিয়ে দিলাম? বিশ্বাস করুন আপনাকে রাগানোর আমার কোনো হচ্ছে ছিল না। হয়তো মুখ ফসকে এমন কিছু মুখ থেকে বের হয়ে গেছে যেটা আমার বলা উচিত হয়নি। তার জন্য আমি সত্যি সরি। অমিতের নির্বাক জবাবে আজরিন আবার বলে উঠে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজরিনের পানে না তাকিয়ে অমিত বেলকনির রেলিং দিয়ে বাহিরের পানে তাকিয়ে বলে, দয়া করে তুমি কি কয়েকটা মিনিট আমায় একা থাকতে দিবে? একটু নিশ্চল দাঁড়িয়ে নির্বাক আজরিন পিছন ঘুরে আলমারির পানে আসতে আসতে নিজেকে বলে, তুইও না আজরিন? উনি সব সময় বলে কম কথা বলতে, কিন্তু তুই?
মুখটা এক মুহূর্তের জন্যও বন্ধ রাখতে পারিস না। কি নষ্ট করে দিচস? আলমারি খোলে আজরিন। আলমারির উপরের খোপে রাখা তার লাগেজটা। সেটা নামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে সেটাকে হাতের নাগাল পাচ্ছে না। রুমের চারপাশে একবার চোখ বুলায় সে। পরক্ষণে নিজের চেয়ারটা চোখে পড়লে সেটাকে এনে আলমারির সামনে রাখে। পা দিয়ে উঠতে যাবে তার আগেই অমিত আজরিনের পিছনে থেকে এসে চেয়ারটা সরিয়ে নেয়। আজরিন ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে তাকিয়ে দেখে অমিত। বলে উঠে, কি করছেন কি আপনি? চেয়ার কেন সরালেন? আজরিনের কথার কোনো প্রতিবাক্য না দিয়ে অমিত হাত বাড়িয়ে আজরিনের লাগেজটা নামিয়ে দিয়ে বিছানার পানে হেঁটে যায়। আজরিন পিছন থেকে উঁচু স্বরে বলে উঠে, আমার কোন আপনার সাহায্যের দরকার ছিল না। আমি নিজেই এটাকে ফেরে নিতাম। প্রতিবাক্যহীন অমিত গিয়ে বিছানায় বসে নিজের বাকি জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখতে লাগল। আকাশ ভারী মেঘে ঢাকা। দুরন্ত বাতাসে মেঘের গর্জন বারবার আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। চারপাশের স্তব্ধতা ভেঙে যেন প্রকৃতিও আজ কোনো অজানা আহ্বানে সাড়া দিচ্ছে। মধ্যরাতের পানে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছড়িয়ে পড়েছে চারদিকে। সন্ধ্যা 6:30। স্টেশন চত্বর তখনও ম করছে। মানুষের হাঁকডাক, ট্রলির ককনি, ট্রেনের বাঁশির শব্দে পরিবেশে এক বিশৃঙ্খল সুর বেজে চলেছে। সেই কোলাহলের ভিড়ে অচেনা মুখের স্রোতে আজরিন হারিয়ে যাবে ভেবে অমিত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরে রাখে তার হাত। ভিড় ঠেলে গাড়ির কাছে পৌঁছায় তারা। সেখানে করিম চাচা অপেক্ষায়। গাড়ির পানে তাদের আসতে দেখে মুখে চিরচেনা হাসি, চোখে মমতার ছায়া। বলে উঠলেন, কেমন আছো বাবা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আজরিনের দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে লাগেজটা নিয়ে নেন। অমিত ত্বরান্বিত করে নিজের লাগেজটা গাড়ির পিছনের ডিকিতে রাখে। করিম চাচার হাত থেকে আজরিনের লাগেজটা নিয়ে রাখতে রাখতে উত্তর দেয়, অসুবিধা হয়নি চাচা, তবে লম্বা জার্নি শেষে এখন শরীর আর মন দুটোই ক্লান্ত। করিম চাচা এবার আজরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো মা? আজরিন মৃদু হাসে। তার হাসিতে ক্লান্তির চিহ্ন থাকলেও কণ্ঠে থাকে শান্ত স্বর। বলে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। লাগেজ রেখে ডিকির দরজা বন্ধ করে অমিত তাগিদ স্বরে বলে, চলেন চাচা, অনেক ক্লান্ত লাগছে। বাড়ি গিয়ে প্রথমে একটু ঘুমাবো। আজরিন চুপচাপ গাড়ির দরজা খুলে বসে পড়ে। দরজা বন্ধ করতে গেলে অমিত তাকে থামিয়ে নিজেও পাশে বসে পড়ে। যেন পাশে না থাকলে মেয়েটি আবার হারিয়ে যাবে। করিম চাচা পিছনে ফিরে বলেন, ভালো করে বসেছ তো বাবা? আমি গাড়ি ছাড়ব? জি চাচা। চলেন। গাড়ি ধীরে ধীরে শহরের পথ ধরে চলতে শুরু করে। বাইরের আকাশ মাঝে মাঝেই বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, গর্জে ওঠে মেঘ। অমিত জানালা দিয়ে চেয়ে দেখে সেই দৃশ্য। আর বলে, চাচা বোধ হয় আজ রাতে বৃষ্টি হবে। আকাশ এমন গর্জন করলেও সবসময় বৃষ্টি হয় না বাবা। বাতাসে মেঘ হয়তো ভেসে চলে যাবে। মৃদু হেসে বলেন করিম চাচা। আজরিন তখনও চুপ। তার চোখ জানালার বাইরের দিকে একটানা তাকিয়ে আছে, যেন নিজের চেনা শহরকে আবার নতুন করে খুঁজে নিচ্ছে। এতদিন পর শহরের বাতাস, কোলাহল, পরিচিত গন্ধ, সব মিলে তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তির সুর বাজে। জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে সে হারিয়ে যায় ফেলে আসা দিনের স্মৃতিতে। কিছুটা পথ পেরিয়ে অমিত হঠাৎ বলে ওঠে, চাচা সামনে কোনো ভালো রেস্তোরাঁ দেখে দাঁড়ায়েন তো। রাতের খাবার তো এখনো খাওয়া হয়নি। বাসায় খাবার নিয়ে যাব। করিম চাচা একটুতে অবাক হয়ে বলেন, খাবার? গাড়ি নিয়ে আসার সময় রফিক ভাই আর ভাবিকে দেখলাম তোমাদের মহলের দরজা খোলে। ভাই বলল তোমরা আসছো বিধায় ভাবি রান্না করবেন, তাই তিনিও এসেছেন ভাবির সঙ্গে। অমিত মুখটা কুঁচকে ফেলে। তীব্র এক অসন্তোষ ঝরে পড়ে তার কণ্ঠে। বল, এই মাও না সবকিছুতেই এত বাড়াবাড়ি? রাতের খাবারটা রেস্তোরাঁ থেকে নিয়ে যেতাম, শুধু শুধু এখন ওনাকে কষ্ট করতে হবে। বাড়ির সদর দরজাটা ধীরে ঠেলে ভেতরে পা রাখে অমিত। তার পেছনে শান্ত অথচ ক্লান্ত পায়ে হেঁটে আসছে আজরিন। ড্রয়িং রুমে বসে টিভিতে খবর দেখছিলেন রফিক মিয়া। কিচেন সুগন্ধে ভাসছে কোকেয়া বেগমের রান্না। অমিত আর আজরিনকে দেখে রফিক মিয়ার মুখে যেন অজান্তেই ফুটে ওঠে এক প্রশান্ত হাসি। উঠে এগিয়ে এসে বলেন, অমিত বাবা তোমরা এসে পড়েছ? অমিত সালাম জানিয়ে বলে, কেমন আছেন চাচা? রফিক মিয়া আদরের সুরে বলেন, এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো। আজরিনের পানে হাত বাড়িয়ে দিয়ে কোমল স্বরে বলে, দেও মা লাগেজটা আমার হাতে দাও। অমিতের কণ্ঠ শুনে কোকেয়া বেগম কিচেন থেকে বেরিয়ে আসেন। শরীরের খোঁজখবর, ক্লান্ত ভ্রমণের আলোচনা শেষে অমিত উপরে রুমের পানে পা বাড়ায়। সঙ্গে রফিক মিয়া আজরিনের লাগেজটি হাতে তুলে নেন। রোকেয়ার সঙ্গে কিছুক্ষণ কথা বলে উপরে যাওয়ার জন্য পা বাড়ায় আজরিনের। পেছনে থেকে কোকেয়া বলেন, মা একটু শরবত বা হালকা কিছু খাবে? কিছু বানিয়ে দিই? আজরিন থেমে দাঁড়িয়ে মলিন হেসে বলে, না চাচি কিছু লাগবে না।
শুধু একটু গরম পানি করুন, আমি ওনার জন্য একটু কফি বানাবো। রফিক মিয়া লাগেজ রেখে চলে যান। অমিত ঘরের আলো জ্বালিয়ে ক্লান্ত দেহে বিছানায় গা এলিয়ে দেয়। আজরিন ঘরে ঢুকে অমিতকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, আপনার শরীর কি খুব খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? নিস্তেজ কণ্ঠে অমিত বলে, না তেমন কিছু না। 2-3 ঘন্টা ঘুমালেই ঠিক হয়ে যাবে। আপনার জন্য একটু কফি করে আনবো? অমিত একটু চুপ থেকে ম্লান কণ্ঠে বলে, কফি? না। তুমি পারবে না, হাত পুড়িয়ে ফেলবে। দরকার নেই। আমাকে একটু ঘুমাতে দাও। আর শুনো, 3-4 ঘন্টা পর আমাকে ডেকে দিও। স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে। আজরিন আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে রোকেয়াকে গরম পানি করতে না করে। আবার রুমে ফিরে ওয়াশরুমে ঢোকে স্নানের জন্য। স্নান শেষে আজরিন যখন বের হয় চোখ পড়ে অমিতের পানে। অমিত যেন ক্লান্তির ভারে গুড়িয়ে গেছে, লোফার জোড়াও খুলেনি। আজরিন ধীর পায়ে গিয়ে অমিতের পায়ের পাশে বসে আলতো করে খুলে দেয় সেই লোফার জোড়া। ঠিক তখনই নিচ থেকে রফিক মিয়ার ডাক আসে। আজরিন নিচে গিয়ে দেখে তারা ফিরে যেতে চায়। কোকেয়া জিজ্ঞেস করেন অমিত ঘুমিয়েছে কিনা। আজরিন বলে, ঘুমাচ্ছেন। আজরিন একা এত বড় বাড়িতে থাকবে বিদায় কোকেয়া ঠিক করে আরেকটু সময় আজরিনের সাথে থাকবে। পরিবারের খোশ গল্প করে তারা সময় কাটাতে থাকে। তাদের পাশের সোফায় রফিক মিয়া টিভিতে খবর দেখছে। কথা বলতে বলতে কোকেয়া আজরিনকে বলেন, কাল তো তোমরা তোমার বাপের বাড়ি যাবে না? তাই তো জানি। অমিতও যাবে? উনি কিছু বলেননি এখনো। এই সময় আজরিনের মোবাইলে জাহানারা বিবির ভিডিও কল আসে। দুজন মিলে কথা বলে দীর্ঘক্ষণ। রাত তখন প্রায় 11টা। অমিত নিজেই ঘুম ভেঙে উঠে। আজরিনকে রুমে না দেখতে পেয়ে একটু উদ্বিগ্ন হয়ে পড়ে। উপরের বারান্দা থেকে সে দেখে নিচে সোফায় বসে থাকা আজরিনকে। একটু স্বস্তি ফিরে পায়। উচ্চ স্বরে উপর থেকে ডাকে, চাচি 1 কাপ কফি দিও তো। অমিতের কথায় সবার নজর উপরে। কথাটা বলেই অমিত রুমের পানে চলে যায়। কোকেয়া কফি বানাতে যাবে তখনই আজরিন ওনাকে থামিয়ে দিয়ে নিজে বানানোর বায়না করে। কোকেয়া প্রথমে ইতস্ততাবোধ করলেও আজরিনে বায়নাতে তিনি এক পর্যায়ে রাজি হয়ে যান। আজরিন কফি বানিয়ে কিচেন থেকে বের হলে রফিক মিয়া বলে উঠে, মা, অমিত বাবা তো ঘুম থেকে উঠে পড়েছে। রাতও অনেক হয়েছে, বাহিরে মনে হয় ঝড়ের ধমকা হাওয়াও বইছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা তাহলে এখন আসি? উদ্বেগ চেহারা নিয়ে আজরিন মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। দুজন চলে যায়। আজরিনও সদর দরজার আটকে উপরে চলে আসে। বাহিরে তখন ঝড় হাওয়া বইছে। একা বাড়ি, কিন্তু অমিত পাশে আছে বলে আজরিনের মনে কোনো ভয় নেই। তার মনে হচ্ছে হাজার লোকের ভিড়। এসে নির্ভয়ে হেঁটে যায় রুমের পানে। আজরিন রুমে দরজার কাছে এসে দেখে অমিত বিছানার বসে আছে। গুটি গুটি পায়ে সে অমিতের সামনে এসে কফির কাপটা বাড়িয়ে দেয়। কফির কাপ আজরিনের হাত থেকে নিতে নিতে অমিত নিস্তের স্বরে বলে, রফিক চাচা আর চাচি কি চলে গেছে? মলিন স্বরে আজরিন প্রতিবাক্যে বলে, মম। কফির কাপে চুমুক দেওয়ার আগে অমিত আবার বলে উঠে, বাড়ির সদর দরজাটা কি বন্ধ করেছ? আজরিন মাথা নেড়ে হ্যাঁ সম্বোধন দেয়। তারপর রুমে শীতল বাতাস আসার জন্য সে রুমের জানালাটার পর্দা কিছুটা সরিয়ে সেটাকে একটু খুলে দেয়। মন মাতানো ঝড়ের বাতাস, মেঘের গর্জন উপভোগ করতে বেলকনির পানে পা বাড়ায় সে। অমিত বাধা দিতে যাবে, তারপর আবার কি যেন মনে করে পিছু হাঁটে। কফির কাপে কয়েক চুমুক দিয়ে অমিত সেটাকে বিছানার পাশের ছোট টেবিলটাতে রেখে দেয়। শরীর থেকে বিহ্বলতা ধুয়ে মুছে ফেলে দেওয়ার জন্য লাগেজ থেকে রাতের পোশাকটা নিয়ে পা বাড়ায় ওয়াশরুমে পানে। চিত্তের নির্দেশে সে ওয়াশরুমের ভিতরে যাওয়ার আগে বেলকনির দরজা গিয়ে আজরিনকে ভিতরে চলে আসতে বলে। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকা আজরিন ঘাড় ঘুরিয়ে অমিতের পানে তাকিয়ে প্রতিবাক্যে বলে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অমিত ভারী স্বরে বলে, তাড়াতাড়ি এসো। এটা শহর না গ্রাম, যে কোনো সময় লোডশেডিং হতে পারে। কথাগুলো বললেই অমিত ওয়াশরুমে চলে যায়। বাহিরে এতক্ষণ যাবৎ ঝড়ের বাতাস বইলেও এখন সেই বাতাসের গতি বেড়ে যায়, বিদ্যুৎ চমকানোও বেড়ে যায়, সাথে মেঘের গর্জনও। আজরিন বেলকনি থেকে ভিতরে আসার জন্য পা বাড়াতেই লোডশেডিং হয়ে যায়। মুহূর্তে পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। বাহিরে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানো, বাতাসের সা আওয়াজ, পুরো বাড়িতে সে একা। অমিত ওয়াশরুমে, সব মিলিয়ে আজরিনের মনের মাঝে নানা ধরনের ভয় ভীতি উকি দিতে থাকে। বেলকনির দরজা দিয়ে একটু পরপর আসা বিদ্যুৎ চমকানোর আলোয় রুমটা কিছুটা আলোকিত হয়। সে আলোকে বিচরণ করে আজরিন রুমে আসে। মনের শঙ্কা তার বেড়েই চলছে। কোনোভাবে বেলকনির দরজাটা আটকে নেয়। মোবাইলের টর্চ জ্বালানোর জন্য বিছানার কাছে এসে অন্ধকারের মধ্যে বিছানায় হাত মেলে নিজের মোবাইলটা খুঁজতে থাকে। এদিকে বিদ্যুৎ চলে যাওয়ার ততক্ষণে অমিতে স্নান শেষ হলেও তা পোশাক পরা আর হয়ে ওঠেনি। পোশাক পরতে যাবে তখন তার চিত্ত বলছে, বাহির ঝড় বইছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে, হয়তো বিদ্যুৎও চমকাচ্ছে। এদিকে বাড়ির বিদ্যুৎও চলে গেল। ওয়াশরুমে আসার সময় দেখেছি মেয়েটা বেকনিতে দাঁড়িয়ে আছে।
মেয়েটা কি বেলকনি থেকে আসছে? ওর জন্য তো বাড়িটা নতুনই। এই ঝড় বৃষ্টির রাতে অন্ধকার রুমে ও আবার একা একা ভয় পাচ্ছে না তো? আমি কি বের হয়ে যাব? চিত্তে এসব প্রশ্নকে উপেক্ষা করতে না পেরে অমিত সাদা তোয়ালেটা কোমরের পেঁচিয়েই ওয়াশরুমের দরজা খুলে বের হবে বলে। অমিতের ওয়াশরুমের দরজা খোলার খিলখির আওয়াজে আজরিন কিছুটা চমকে ওঠে। বিচলিত স্বরে বলে, কে? আমি। প্রতিবাদকে অমিত বিছানার পানে আসতে আসতে নিস্তেজ স্বরে বলে। পরক্ষণে কণ্ঠস্বর শুনে আজরিন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। হারিয়ে যাওয়া সাহস ফিরে এসে তার মনোবল বেড়ে যায়। অমিত ওয়াশরুমে যাওয়ার আগে মোবাইল কই রেখে গেছে সেই ধারণায় এসে বিছানা থেকে মোবাইলটা তুলে নেয়। মোবাইলের মিটিমিটি আলোয় দেখা যাচ্ছে সদ্য স্নান করে আসা অমিতের কপালে লেপ্টে থাকা ভিজে চুলগুলো। এক অন্যরকম অনুভূতির টানে আজরিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অমিতের পানে। মোবাইলের টাচ জ্বালিয়ে অমিত সেটাকে আজরিনের মুখের পানে তাক করে। আকস্মিক অন্ধকারকে উপেক্ষা করে মোবাইলের টর্চের আলো আজরিনের চোখে পড়তেই আজরিন চোখ বন্ধ করে হাত উল্টিয়ে মুখচন্দ্রের সামনে ধরে। অমিত আজরিনের অবস্থা বুঝতে পেরে মোবাইলটা নামিয়ে নেয়। মলিন স্বরে বলে, তুমি ঠিক আছো তো? হাত নামিয়ে আজরিন প্রতিবাদকে বলে, হুম মম। কথাটা শেষ হওয়ার আগেই আকাশে এক বিকট মেঘের গর্জন ধ্বনিত হয়। যেন সেই শব্দে আকাশ নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে যেতে চায়। আতঙ্কিত আজরিন দৌড়ে এসে অমিতের উন্মুক্ত দেহ জড়িয়ে ধরে। আজরিনের আকস্মিক ছুটে এসে জড়িয়ে ধরায় অপ্রস্তুত অমিতের হাত থেকে মোবাইলটা বিছানায় পড়ে যায়। সে নিঃশব্দ নিথর দাঁড়িয়ে থাকে। আজরিনের আতঙ্কিত শরীরের উষ্ণতা অমিতের শিরায় শোনিত যেন ঝড়ের গতিতে প্রবাহিত হতে থাকে। তার শীতল দেহটা ধীরে ধীরে গলে যেতে থাকে উষ্ণতার পরশে। সেই স্পর্শে জেগে ওঠে তার অবচেতন অনুভব, হারিয়ে যায় সে এক নির্বাক অন্য জগতে। একটু পর যখন আজরিনের শঙ্কা কিছুটা প্রশমিত হয় সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় অমিতের বক্ষপিঞ্জর থেকে। মোবাইলের আলোয় আধো আলো আধারিতে ভেসে থাকা রুমটায় অমিত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আজরিনের মুখের দিকে। সেই মুখে এখনো জেগে আছে ভয়ে কাঁপতে থাকা ঠোঁট আর এক অজানা সংশয়। ভয়ার্ত চোখে দুর্বল কণ্ঠে আজরিন বলে, স স রি। অমিত নির্বাক। জানালার পর্দা সরিয়ে আসা বাতাসে উঠতে থাকা আজরিনের চুলগুলো তার মুখ ছুঁয়ে যায় বারবার। সে চুপচাপ তাকিয়ে থাকে আজরিনের সেই অযত্ন চুলের নরম পরশে। আজরিন ধূসর স্বরে বলতে যায়, ওই হঠাৎ। কিন্তু কথাটা শেষ করার আগেই অমিত তার শব্দকে থামিয়ে দেয় এক নিঃশব্দ পরশে। সে হাত বাড়িয়ে আজরিনের মুখের সামনে আসা চুলগুলো আলতো পরশে সরিয়ে কানের পাশে গুজে দেয়। সেই ছোঁয়ায় আজরিনের শরীর শিউরে ওঠে। সারা গায়ে কাটা দিয়ে ওঠে। বন্ধ করে সে তাকিয়ে থাকে অমিতের চোখের গভীরে। এক মুগ্ধ নির্বোধের মতো। অমিত যেন তার সেই চাহনিতে আটকে যায়। ধীরে ধীরে কাছে এগিয়ে আসে। আজরিন পিছু হাঁটে কিন্তু পিছনের ছোট টেবিলে ধাক্কা খেয়ে থমকে দাঁড়ায়। তার দৃষ্টিতে ভয় আর কৌতূহলের ছায়া। অমিত থামে না। মুহূর্তে মুছে যায় সকল দূরত্ব, ভুলে যায় সম্পর্কের জটিলতা, ভুলে যায় অতীতের দায়। কোনো নিয়ম, কোনো বাধা তখন আর মান্য নয়। তারা দুজন হারিয়ে যায় এক আত্মিক বন্ধনের নিঃশব্দ জগতে। যেখানে শুধু ভালোবাসা কথা বলে, ছোঁয়া অনুভব করে আর হৃদয় ধ্বনিত হয় একসাথে। বাতাসে ছড়িয়ে থাকা ভোরের শীতলতা যেন রুমের ভেতর নিস্তব্ধ এক শান্তি এনে দিয়েছে। একটা সুন্দর সোনালী স্বপ্নের মাধ্যমে ঘুম ভাঙ্গে আজরিনের। অবসন্ন চোখ মেলে সে দেখে তার মাথা ঠাঁই মিলেছে অমিতের বক্ষপিঞ্জরে। কাল রাতের কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে খেলে এক অজানা উচ্ছ্বাসিত হাসি। সে মৌন ভঙ্গিতে ধীরে ধীরে উঠে বসে। নিজের প্রতি তার সংকোচ বোধ হচ্ছে, কিভাবে তাকাবে সে অমিতের চোখের পানে? কেন যেন নিজের মধ্যে সে এক অজানা পরিবর্তন টের পাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ বিছানায় বসে থাকে। আর ভাবে, এই কিসের অনুভূতি? এই অনুভূতি কি প্রেমের? নাকি নিজেকে এক নতুন রূপে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা? নিজের মনের এসব প্রশ্নগুলোকে উপেক্ষা করে আজরিন বিছানা ছেড়ে ওঠে। অমিতের গায়ে কমফর্টারটা ভালোভাবে জড়িয়ে দেয়। তারপর লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 20 পর ওয়াশরুম থেকে স্নান শেষে বেরিয়ে আসে আজরিন। যেন একটি নতুন সকালকে বরণ করে নিয়েছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুল শুকায়। আর নিজেকে দেখে সাথে সংবৃত হাসি হাসে। মনে তার আজ এক অন্যরকম প্রশান্তি বিরাজ করছে। আয়নায় যেন সে এক নতুন আজরিনকে দেখছে। সে নিশ্চুপ, নির্বাক, নিশ্চল, অপলক দৃষ্টিতে নিজেকে দেখেই যাচ্ছে। অমিত তখনও ঘুমিয়ে। কিন্তু আজরিন জানে তার ভেতর কিছু একটা বদলে গেছে। সম্পর্কের অর্থ হয়তো সে আজ একটু বেশি বুঝছে। কিংবা নিজের অস্তিত্বের গভীরতা ছুঁতে পেরেছে। সে ছোট ছোট পা ফেলে আয়নার সামনে থেকে বিছানার পানে এসে অমিতের মাথার সান্নিধ্যে বসে নির্বিঘ্নভাবে তাকিয়ে আছে সে নিদ্রিত অমিতের মুখচন্দ্রের পানে। অমিত গভীর ঘুমে, কিন্তু মুখে তার একটা প্রশান্ত অভিব্যক্তি। আজরিন হাত বাড়িয়ে কোমল স্পর্শে হাত বুলাতে থাকে অমিতের আওলা জাওলা চুলে। আর ভাবে,
এই মানুষটা যার পাশে আমার ঘুম ভাঙে প্রতিদিন সকালে, সে কি জানে তার চোখে আমি ঠিক কিভাবে ধরা পড়ি? এভাবে অনেক প্রশ্ন এসে আজরিনের মনে উকি দেয়, নিজের প্রতি, অমিতের প্রতি, জীবনের প্রতি। কিছুটা সময় আজরিন অমিতের পাশেই বসে থাকে আর নিজের চিত্তের সাথে কথা বলে। দিনের নতুন আলোয় শুরু হয় তার এক নতুন সকাল। তারপর আজরিন নিচে চলে যায়, আজ নিজে হাতে অমিতের জন্য সকালের নাস্তা বানাবে বলে। এদিকে অমিত ধীরে ধীরে চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে জেগে ওঠে। দীর্ঘ নিদ্রার পরে তার মস্তিষ্ক যেন ধোঁয়াশা কাটিয়ে ধীরে ধীরে জাগতে শুরু করে। নিজের অবস্থার পানে তাকাতেই হঠাৎ এক অজানা অস্থিরতা তাকে গ্রাস করে। ক্রমে ক্রমে মনে ভেসে ওঠে কাল রাতের স্মৃতিগুলো। সে শুয়া থেকে দ্রুত উঠে বসে পড়ে। হৃদস্পন্দনের গতি যেন আচমকা বেড়ে গেছে। চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। নিজের প্রতি এক অজানা ক্ষোভ ঘুরপাক খেতে থাকে তার অন্তরে। নিজেকে নিচু গলায় বলতে থাকে, কাল রাতে সেই ঘোরের ঘরে আমি কি ভুলটাই না করে ফেললাম? হম্বিতম্বি করে একরাশ বিরক্তি নিয়ে গায়ের ওপরে থাকা কমফর্টারটা সরিয়ে ফেলে সে। বিছানার নরম কোমলতা যেন তখন তার কাছে বোঝা হয়ে উঠছে। কোনো রকমে উঠে দাঁড়ায় সে। তারপর ভারী পায়ে পুরো রুম জুড়ে পায়চারি করতে থাকে। মাথার চুলগুলো বারবার পেছনে ঠেলে দিতে থাকে, যেন সে চুল না নিজের ভাবনাগুলোকে মাথা থেকে সরিয়ে ফেলতে চাচ্ছে কিন্তু পারছে না। মনে অস্থিরায় তার ভিতত এক অনির্বচনীয় ঢেউয়ের সৃষ্টি করে। চিন্তার তীব্রতা এতটাই মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। নিজেকেই যেন সহ্য হচ্ছে না তার। মাথার ভেতর একই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে। কি করে ফেলল সে মেয়েটার সাথে? কি করে সে এখন মেয়েটার মুখোমুখি হবে? কি বলবে? কোথা থেকে শুরু করবে? এসব ভেবেই তার বুকের ভেতরটা হু হু করে কেঁপে উঠছে। চিত্ত বলছে, যদি সব ফেলে কোথাও পালিয়ে যেতে পারতাম, যেখানে মেয়েটা নেই, মেয়েটার মুখোমুখি হওয়ার ভয়ও নেই। এই মানসিক ভার তার আর সহ্য হচ্ছে না। নিজের অস্থিরতাকে ধুয়ে মুছে ফেলার প্রত্যাশায় লাগেজ খুলে পোশাক নিয়ে ওয়াশরুমের পানে পা বাড়ায়। সেখানে ঝর্ণা কলের নিচে দাঁড়িয়ে সকালের শীতল পানির ছোঁয়ায় তার ভেতরকার উত্তাপ খানিকটা নিভাতে চায়। কারণ আসল ঝড়টা যে ভেতরে, মনে, মাথায়, চোখের পেছনে, তা যেন কিছুতেই থামছে না। স্নান শেষে ক্লান্ত ভেজা শরীর নিয়ে বেরিয়ে আসে সে। তবে মনের উত্তাল অশান্তি, অস্থিরতা এখনো থেমে নেই। তার আত্মার গহীনে আত্মগ্লানি, লজ্জা আর এক ধরনের অপরাধ বোধের আতঙ্ক বাসা বাঁধে। তার চিত্ত তাকে বারবার রুলছে। সে নিজেই নিজেকে তুচ্ছ করে ফেলেছে। এক অদৃশ্য দায়বদ্ধতা তার ভিতরের ব্যক্তিত্বকে ভেঙে ছুঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে অমিত। তার মুখে যেন একরাশ গম্ভীরতা, চোখে মুখে ক্লান্তির ছাপ। ডাইনিং টেবিলে তার জন্য নিঃশব্দে সকালের নাস্তা সাজাচ্ছে আজরিন। আর কিচেনে ব্যস্ত কোকিয়া চাচি। অমিতের আজরিনের পানে চোখ পড়লেও সে তাকে না দেখার মতো থাকে। কিচেনে থাকা রোকেয়াকে উদ্দেশ্য করে বলে, চাচি আমি বের হচ্ছি। অমিতের কণ্ঠ স্বর কানে আসতেই আজরিনের নজর পড়ে অমিতের পানে। কোকিয়া কিচেন থেকে আধো বেরিয়ে এসে বিস্ময়কর হয়ে বলে, বের হচ্ছ মানে? তুমি নাস্তা করবে না? তুমি নাস্তা করে বের হবে বিধায় বৌমা তো সব গুছিয়ে রেখেছে। আজরিন থেমে গেছে। তার চোখ স্থির হয়ে আছে অমিতের পানে। কিন্তু অমিতের চোখে যেন আজরিনের পানে পড়ছেই না। ঘড়ির দিকে একবার তাকিয়ে অমিত আবার তাগিদ স্বরে বলে, না চাচি, দেরি হয়ে যাচ্ছে। আমি বাহিরে কিছু খেয়ে নেব। কথাটা বলেই অমিত দ্রুত পায়ে এগিয়ে যায় সদর দরজার পানে। পেছনে থেকে আজরিন নিজের সমস্ত সাহস সঞ্চয় করে বলে ওঠে, আপনি কিছু না খেয়ে এভাবে বেরিয়ে যাচ্ছেন? কাল রাতেও তো কিছু খাননি। অল্প একটু খেয়ে যান না, বেশিক্ষণ সময় লাগবে না। কণ্ঠে মিনতির কাঁপন। অমিত থমকে দাঁড়িয়ে আজরিনের কথা শুনে। কোনো প্রতিবাক্য নেই, তার পিছন ফিরেও তাকায় না। শব্দবিহীন বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। পার্কিং থেকে গাড়ি বের করে অমিত গেটের পানে এগোয়। অমিতকে গাড়ি নিয়ে গেইটের পানে এগোতে দেখে গেইট খোলার জন্য পিছন থেকে ছুটে যায় রফিক মিয়া। গেটের সামনে এসে গেট খুলছে তিনি। রফিক মিয়ার খুলে দেওয়ার অপেক্ষায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অমিত। গাড়ির বাহিরের লুকিং আয়নায় তার আকস্মিক নজর পড়তেই দেখে হাতে কিছু একটা নিয়ে গাড়ির পানে প্রগতিতে ছুটে আসছে আজরিন। বাতাসে উড়ছে তার ওড়না, মুখচন্দ্রখানা ধূসর হয়ে আছে। কাছে এসেই গাড়ির জানালার পাশে দাঁড়ায়। ছোট একটা হটপট জানালা দিয়ে অমিতের পানে বাড়িয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এটাতে সামান্য নাস্তা আছে, প্লিজ সঙ্গে করে নিয়ে যান। আপনার তো আবার বাহিরের খাবার পছন্দ না। অমিত আজরিনের পানে তাকায় না, শুধু হাত বাড়িয়ে আজরিনের হাত থেকে হটপটটা নিয়ে নেয়। কোনো কথা না বলেই গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। পিছনে রয়ে যায় আজরিন। রয়ে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকা একজোড়া বিষণ্ণতার চোখ। সেই চোখে জমে আছে অব্যক্ত অনুভূতি, যেগুলো অমিত অজানা। দুপুর বেলায় দুপুরের নিস্তব্ধতা যেন আজরিনের চারপাশে এক অদৃশ্য জাল বুনে রেখেছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে ঠিকই, কিন্তু সময় যেন থমকে আছে। অমিতের ফেরার অপেক্ষা আজ যেন তার জন্য একটু বেশিই ভারী হয়ে উঠেছে।
একঘেয়ে এই প্রতীক্ষার মুহূর্তগুলো কাটাতে কখনো নিজের বাড়ির মানুষদের কল করছে, কখনো বা শ্বশুরবাড়ির কারো সঙ্গে কথা বলছে। তবুও যেন কিছুতেই মন বসছে না। সবশেষ সে এখন বেকনিতে বসে ঐশীর সঙ্গে ফোনে কথা বলছে। কালই ঐশী ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বান্ধবীর এমন এক নতুন যাত্রা নিয়ে জনের মধ্যে অনেক কথা জমে ওঠে। হঠাৎ রুমের দরজার পান থেকে নীলকণ্ঠের ডাক আসে রোকেয়ার। ছোট বৌমা, রুমে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? রোকেও ডাক কানে আসতেই আজরিন ঐশীর কলটা মিউট করে বেলকনির দরজায় পানে এগিয়ে আসে। তারপর রুমের ভিতরে আসতে আসতে বলে, চাচি আপনি? ভিতরে আসুন না। কিছু কি বলবেন? কোকেয়া রুমের ভিতরে আসতে আসতে বলে, করিম ভাই এসেছে। বলছে তোমায় তৈরি হতে। আজরিন কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করে, কেন? তৈরি কেন হব? কোকেয়া শান্তভাবে উত্তর দেয়, অমিত বাবা নাকি ওনাকে ফোন করে বলেছে তোমায় তোমাদের বাড়ি পৌঁছে দিতে। ওর বাসায় ফিরতে দেরি হবে, কখন ফিরবে সেটাও নাকি নিশ্চিত না। আজরিন থমকে দাঁড়ায়। হাত মুখচন্দ্রে এক হালকা বিস্ময় ছায়া ফেলে। তারপর ভেবে কিছুটা সময় নিয়ে বলে উঠে, উনি তো আমায় এই বিষয়ে কিছু বলেনি। উনি যখন ফিরবে তখনই না হয় যাব। কোকেয়া একটু চিন্তিত কণ্ঠে বলে, তাহলে তুমি অমিতকে একবার কল করে জেনে নাও। করিম ভাই বলেছে, অমিত বেশ কঠোর গলায় বলেছে তোমায় যেন দিয়ে আসে। আজরিন বলে, ঠিক আছে আমি দেখছি। আপনি একটু বসুন। এই বলে সে আবার বেকনিতে চলে আসে। ফোনে ঐশীর কল আনমিউট করতে গিয়ে দেখে কলটা কেটে গেছে। সে আর কল দেয় না। কিছুটা নীরবতায় ডুবে থেকে নিজের মনে সাহস সঞ্চারণ করে। এরপর দীর্ঘ শ্বাস ফেলে অমিতকে কল দেয়। রিং হয় কিন্তু অমিত কল রিসিভ করে না। দুবার কল দিয়ে আজরিন আর কল দেয় না। অবশেষে সে নিজেকে নিচু গলায় বলে, উনি হয়তো এখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, তাই মোবাইলটা সাইলেন্ট করা। তবুও সে কেমন জানি গম্ভীর হয়ে যায়। অমিতের সরাসরি কিছু না বলায় একটা অদৃশ্য খোঁচা যেন বুকের গভীরে বিঁধে থাকে। তবুও সে সিদ্ধান্ত নেয়, অমিত যেহেতু বলেছে সে চলে যাবে। রুমে ফিরে এসে রোকেয়াকে জানায়, চাচি আমি তৈরি হচ্ছি। করিম চাচাকে বলুন একটু অপেক্ষা করতে। কোকেয়া বলেন, এখনই যাচ্ছ? আগে কিছু খেয়ে নেও। দুপুরের খাবার তো কিছুই খাওনি। আজরিন মাথা নেড়ে না সম্বোধন করে। বেকনিতে শুকাতে দেওয়া অমিত আর নিজের কাপড়গুলো গুটিয়ে আনতে আনতে মলিন স্বরে বলে, সমস্যা নেই। আজ না হয় দুপুরের খাবারটা বাবা মায়ের সাথেই খেয়ে নেব। আপনারা খেয়ে নিন না। রোকেয়ার সঙ্গে এভাবে কথার ফাঁকে ফাঁকে আজরিন তার ফেরার প্রস্তুতি নিতে থাকে। তার অনিচ্ছাকৃত ফেরার পথে মাথার ওপর রোদ পায়ের তলায় ঝিমিয়ে পড়া সময়। সব পেরিয়ে আজরিন এসে দাঁড়ায় বাবার বাড়ির সেই চেনা দরজার সামনে। বাড়ির ভেতরে ডাইনিং টেবিল ঘিরে বসে জামিনা খাতুন, রুবিনা আর মাহিরা নিঃশব্দে দুপুরের খাবার খাচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দে থেমে যায় তাদের খাবার খাওয়া। মুহূর্তে পরিবেশটা থমকে যায়, নিস্তব্ধ হয়ে ওঠে চারপাশ, জমে উঠে বাড়ি চিরচেনা এক অস্তিত্বের অনুভবে। জামিনা খাতুন সামান্য কপাল কুঁচকে তাকায় দরজার পানে। তারপর মৃদু বিস্ময় স্বরে বলে, দেখো তো বৌমাকে এলো। এমন অসময়ে বিস্ময়কর চেহারায় রুবিন এসে দরজা খুলে। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মুখটি দেখে তার শরীর নাড়া দিয়ে বুকের ভেতর কেঁপে ওঠে। বিশ্বাস যেন করতে পারছে না, সত্যি কি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজরিন? নাকি সবটাই বিভ্রম? আজরিন হালকা হাসি দিয়ে বলে, কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছো কেন? ভূত দেখলে নাকি? রুবিনা তখনও নির্বাক নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার শরীর যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। পেছনে থেকে জামিনা খাতুন উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা? কে এসেছে? রুবিনা চুপচাপ সরে পাশ হয়ে দাঁড়ায়। জামিনা খাতুন তখন আজরিনকে চোখের সামনে দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে পড়েন, সাথে মাহিরাও। যেন বিশ্বাসই করতে পারছেন না যা দেখছেন। মনে হয় যেন কোন স্বপ্নের মধ্যে আছেন। মাহিরা চেয়ার ছেড়ে ছুটে আসে আজরিনের দিকে। জড়িয়ে ধরে আদুরে স্বরে বলে, ফুফি। জামিনা খাতুনও এক পা দু পা করে থেমে থেমে এগিয়ে আসেন। আজরিনকে জড়িয়ে ধরেন, ওনার চোখের পানি বাদ মানে না। আবেগে কাপা গলায় বলেন, আমার মেয়ে, আমার মা, আমার আরজু, মা আমি স্বপ্ন দেখছি না তো? আজরিন মাকে শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, এটা স্বপ্ন না মা, একদম সত্যি। কান্না কেন কর? মেয়েকে ছেড়ে জামিনা খাতুন চোখ মুছতে মুছতে বলেন, কিভাবে এলি? কার সঙ্গে এলি? জামাই বাবা কই? কাউকে যে সঙ্গে দেখছি না। রুবিনা আজরিনের হাতের লাগেজটা নিয়ে নেয়। আজরিন মাকে ধরে ভেতরে যেতে যেতে স্নিগ্ধ স্বরে বলে, সব বলবো মা। তবে এত প্রশ্ন একসাথে করলে কোনোটার আগে উত্তর দেব? মা মৃদু হেসে বলেন, তোর সঙ্গে তো কথা হলো মাত্র 2 ঘন্টা আগে। তখন তো মনে হয়নি তুই রাস্তায় আছিস। কিছুই টের পাইনি। প্রতিবাদকে আজরিন সবকিছু খুলে বলে, কিভাবে গতকাল হঠাৎ করে তার রাজশাহী আসার সিদ্ধান্ত হলো, কেন এতটা তাড়াহুড়ো,
একটানা বলতে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। আর আজরিনের কথা বিস্ময় তাকিয়ে শুনে যাচ্ছে রুবিনা। চোখে মুখে যেন এখনো অবিশ্বাসের ছাপ। আজরিন রুবিনার বিস্ময়কর চেহারার পানে তাকিয়ে হেসে বলে, তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি সত্যি সত্যি তোমার চোখের সামনে? শুধু কি চেয়ে থাকবে? এতদিন পর ননদিনী এলে একটু আদর আপ্যায়ন করবে না? রুবিনা এবার হালকা হেসে এগিয়ে আসে আজরিনকে আলতো করে জড়িয়ে ধরে। তারপর মৃদু হেসে বলে, সত্যি বলতে কি এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আজরিন মুগ্ধ হয়ে রুবিনার মুখের পানে তাকায়। তারপর মুচকি হেসে বলে, তোমরা তো দুপুরের খাবার খাচ্ছিলে, যাও এবার বাকি খাবার খাওয়া শেষ করো। অনেক তো আদর করলে। রুবিনা হেসে জবাব দেয়, খাবার আর কি খাবো, তোমায় দেখেই তো মন পেট দুইই ভরে গেছে। ওদের কথায় ঘরের বাতাস যেন গাঢ় হয়ে ওঠে। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক অন্যরকম উষ্ণতা। এ সময় জামিনা খাতুন রুবিনাকে উদ্দেশ্য করে বলেন, মা ওকে একটু শরবত বানিয়ে দাও। মেয়েটা এত দূরের পথ পাড়ি দিয়ে এই দুপুর বেলায় আসলো, শরবত খেলে একটু আরাম পাবে। রুবিনা মাথা নেড়ে কিচেনের পানে চলে যায়। জামিনা খাতুন তখন মেয়েকে নিয়ে সোফায় বসেন, পাশে মাহিরাও। কোমল গলায় জামিনা খাতুন আজরিনকে প্রশ্ন করেন, তাহলে কি অমিত সন্ধ্যার পর আসবে? আজরিন একটু ভেবে নেয়, তারপর চাপা স্বরে বলে, ঠিক করে বলা যাচ্ছে না। উনি আসলে কিছু বলে নাই। মা মেয়ে দুজনেই এরপর দীর্ঘ সময় ধরে কথা বলতে থাকে, অফুরন্ত না বলা জমে থাকা কথা। যেন সময় কিছুক্ষণ থেমে গেছে শুধু তাদের জন্য। সন্ধ্যার শীতল বাতাসে আজকে বাড়িটা ভরে আছে এক অন্যরকম প্রশান্তিতে। চায়ের কাপ হাতে জামিনা খাতুন, রুবিনা আর আজরিন সোফায় বসা। কথার ফুলঝুরি চলছে তিনজনের। সামনের টি টেবিলে রাখা মাহিরার চায়ের কাপ থেকে ধোয়া উঠছে প্লেটে কিছু হালকা নাস্তা সাজানো। টিভিতে কার্টুন দেখছে মাহিরা, চোখে মুখে প্রশান্তির ছাপ। হঠাৎ কথার ফাঁকে আজরিন বলে ওঠে, তো বল তোমাদের কেমন লাগছে? মা তুমি হতে যাচ্ছ নানু আর রুবিনা ভাবি হচ্ছ মামানি। এক মুহূর্তেই ঘরে নেমে আসে একটা অদ্ভুত নীরবতা। জামিনা খাতুনের মুখে বিস্ময়ের ছাপ, রুবিনার চোখে মুখে কিছুটা দ্বিধা। জামিনা খাতুনের মুখে যেন একটা প্রশ্ন জমে উঠছে। ঠিক তখনই আজরিন আবার বলে ওঠে, তোমরা এইভাবে তাকাচ্ছ কেন? রোহি আপুর কথা বলছি। তোমাদের ভাব দেখে মনে হচ্ছে যেন অন্য কিছু ভেবে বসে আছো। জামিনা খাতুন তৃপ্তি চাপিয়ে বলেন, ওহ রোহির কথা বলছিস, কেমন লাগছে? মানে ভালোই লাগছে। ভুল তো করেছে মেয়ে, ওই ছোট্ট প্রাণটার কি দোষ? পেইজ, জানাত হায়দার। আজরিন কিছুটা চুপ করে থেকে আবার বলে ওঠে, কিন্তু মা তুমি যে একটু অবাক হলে না? আমি কিভাবে জানলাম তাও জিজ্ঞেস করলে না? জামিনা রুবিনা পানে একবার তাকায়। ধীরে বলেন, রুবিনা বলেছে রোহি যে তোর নম্বর ওর কাছ থেকে নিয়েছে। তোর সঙ্গে যে কথাও হয় মাঝে মাঝে এটাও বলেছে। আজরিন বিস্মিত চোখে তাকায়। বলে, ওহ, তাহলে তুমি সব জানো? জামিনা খাতুনের হালকা হাসি মুখে। নরম স্বরে বলেন, আমি একজন মা, এটা জেনে শান্তি পেলাম যে তুই আর তোর আপুর প্রতি অভিমান ধরে রাখিসনি। ওর সাথের এতদিনের অভিমান দূরত্ব সব যদি এবার একটু একটু করে মুছে যায়, তার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। খারাপ হোক বজ্জাত হোক, আমার নারী ছেড়ে ধন, তো তাই এখনো কাঁদি ওর জন্য। বিষাদে ঢেকে আসে জামিনা খাতুনের মুখ। আজরিন একটু গম্ভীর হয়। চায়ের কাপটা নামিয়ে রাখে। ধীরে জিজ্ঞেস করে, আচ্ছা, আব্বু মাহাতাব ভাইয়া কিছু জানে রোহি আপুর ব্যাপারে? বা জানে আমার অথবা তোমাদের সঙ্গে যে আপুর যোগাযোগ হচ্ছে? রুবিনা হাসিমাখা মুখে দ্রুত বলে ওঠে, মা তো বেশি কথা বলেন না। তোমার ভাই যদি জানে আমি রোহি আপুর সাথে কথা বলি বা যোগাযোগ রাখছি, আমায় বোধহয় বাপের বাড়ি পাঠাই দিবে। ওনার রাগ তো জানোই, আগুন। রুবিনার বলা কথাটা শেষ, ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ধীরে ধীরে ভিতরে আসে মাহাতাব আর মুজাম্মেল সাহেব। তাদের মুখে আলাপচারিতা চলছে। তবে তাদের বাড়িতে পা রাখতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। সোফায় বসে থাকা সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল ওনাদের পানে। চোখে মুখে তাদের চমক দেওয়ার চাপ আর মনে চাপা উত্তেজনা। মাহিরা তখন উৎফুল্ল জড়ানো কণ্ঠে বলে উঠে, বাবা। মাহাতাব আর মুজাম্মেল সাহেব দুজন একসাথে তাকালেন মাহিরার পানে। কিন্তু তাদের চোখ দ্রুত সরে গেল মাহিরার পাশে সোফায় বসে থাকা মেয়েটির পানে, যার চোখে প্রশান্তির দীপ্তি, মুখে মিষ্টি এক রহস্যময় হাসি। ওনারা দুজন দাঁড়িয়েই আছে মুখটির পানে তাকিয়ে এক রকম স্থবির হয়ে। চোখে মুখে অবর্ণনীয় এক বিস্ময়ের রং ছড়িয়ে পড়ল, সাথে বিশ্বাস অবিশ্বাসের মিশ্র অনুভূতি। যেন মুখটা তাদের শতাব্দীর পরিচিত যে হঠাৎ ফিরে এসেছে আজ। দুজনের মুখচন্দ্র দেখে সবাই এবার আর নিজেদের সামলে রাখতে পারল না। ঠোঁটের কোণে লুকিয়ে রাখা হাসিটা এবার শব্দ হয়ে ছুটে এলো। আর আজরিন হাস্যোজ্জ্বল মুখে বসা থেকে উঠে ছুটে এসে বাবা ভাইয়ের সামনে দাঁড়ালো। চোখে মুখে আনন্দের ঝলক। আবেগভরা স্বরে বলে উঠল, সারপ্রাইজ। ঘোর কেটে মাহতাব বলে উঠে, তুই সত্যি আজরিন তো? কেমনে, কিভাবে, কার সঙ্গে আসলি?
অমিত নিয়ে আসছে? এভাবে নানা প্রশ্নের মাঝে জমে উঠে বাড়ি জমজমাট পরিবেশে। রাত 10টা। বিকেল থেকেই আকাশটা ছিল একটানা মেঘে ঢাকা, যেন প্রকৃতির বুকে জমে আছে এক গভীর অভিমান। এখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মাহিরা তার রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। অন্যদিকে প্রায় 2 ঘন্টা যাবৎ আজরিন বিছানায় হেলান দিয়ে শুয়ে শুয়ে মোবাইল স্ক্রুল করছে। হঠাৎ তার কানে আসে একরাশ শব্দ। সে কৌতূহলী হয়ে মাহিরাকে প্রশ্ন করে উঠল, এই মাহি, বাহিরে কি বৃষ্টি হচ্ছে? এটা বৃষ্টির আওয়াজ না? মাহিরা চোখ তুলে আজরিনের পানে তাকিয়ে একটু অভিনিবেশ হয়ে বলে, হুম মম। তারপর আবার বইয়ের পাতায় মন ফেরায়। আজরিনের মন চলে যায় বিকেলে ফেলে আসা এক মুহূর্তে। বিকালে অমিতের ফোন এসেছিল। বলেছিল, সম্ভব হলে রাতে তোমাদের বাসায় আসব। তা না হলে না। সেই সম্ভব হলে কথাটায় আজরিন বিকাল থেকে অমিতের আসার প্রত্যাশায় আছে। কিন্তু এখন ভাবে, বাহিরে বৃষ্টি হচ্ছে, উনি কি আর আজকে আসবে? দ্বিধা আর অপেক্ষা দুটোর টানাপোড়েনে আজরিন ফোনটা হাতে তুলে নেয়। একটু থেমে একটু দম নিয়ে সেই পরিচিত নামটাতে টাচ করে। কল যাচ্ছে। প্রতিটি রিংয়ে তার হৃদস্পন্দন বাড়ছে। ফোনটা ধরে অমিত। কিছুটা কথা বলার পর আজরিন মলিন স্বরে বলে, আপনি বাসায় ফিরেছেন তো? একরাশ ক্লান্ত মিশ্রিত শান্ত স্বরে অমিত বলে, হুম মম। বাসায় আছি। ওহ, আমাদের বাসায় তো আর আসছেন না তাই না? ভাবছিলাম আসব। কিন্তু বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন কি আর আসা সম্ভব? আজরিনন একটু থেমে বলল, না, আসলে মা জানতে চেয়েছিল, তাই বললাম। ও ও ও, তো রাতের খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ভালো। তাহলে এবার ঘুমিয়ে পড়ো। আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিব। রাখছি। কথাটা বলে ফোন কেটে দেয় অমিত কোনো রকম দ্বিধা না রেখে। আজরিনের মুখে ভেসে উঠে এক ধরনের তিক্ততা। সে ফোনটা নামিয়ে রেখে বিষণ্ণ স্বরে বলে উঠে, মাহি, ফুফি আজ তোর সঙ্গে ঘুমাইউম। মাহিরা অবাক মিশ্রিত আনন্দের স্বরে বলে উঠে, সত্যি বলছো? আজরিন মৃদু স্বরে উত্তর দেয়, হ্যাঁ। মাহিরার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। চঞ্চল স্বরে বলে, তাহলে কিন্তু আজকে ঘুমানোর আগে আমাস গল্প বলতে হবে ঠিক আগের মতো। আজরিন মৃদু হেসে মাথা নাড়ে। আর বলে, ঠিক আছে। আজকে তোকে শোনাবো একটা রাগী গোমরা মুখ রাক্ষস আর বেহার রাজকন্যার গল্প। এখন পড়বি না শুয়ে পড়বি? মাহিরা বই বন্ধ করে উঠে এসে আজরিনের সামনে বসে পড়ে। চোখে বিস্ময়, মুখে জিজ্ঞাসা, শুয়ে যাব? ভাত তো খাইনি। ভাত খাবে না? আজরিন বিরক্ত স্বরে বলে, না, সন্ধ্যার নাস্তা এখনো হজম হয়নি। বিছানা থেকে নামতে নামতে আজরিন আরও বলে, তুই নিচে গিয়ে খেয়ে আয়। আমি ততক্ষণে রুম থেকে ইয়ারফোনটা নিয়ে আসি। মাহিরাও উঠে পড়ে আজরিনের পেছনে পেছনে হাঁটে। আর বলে, অমিত আঙ্কেল আসবে না? আজরিন মৃদু স্বরে উত্তর দেয়, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিভাবে আসবে? কথা বলতে বলতে তারা সিঁড়ির কাছে চলে আসে। মাহিরা সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলে আজরিন পিছন থেকে বলে, সবাইকে বলে দিস আমায় যেন খাওয়ার জন্য না ডাকে। আমার পেট ভরা। আর হ্যাঁ, এটাও বলিস তোর অমিত আঙ্কেল আসবে না, বাহিরে বৃষ্টির হচ্ছে এজন্য। ওনার জন্য যেন কেউ অপেক্ষা না করে। মাহিরা মাথা নাড়ে সম্মতি সূচকভাবে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। এদিকে আজরিন নিজের রুমের পানে এগিয়ে যেতে যেতে গুনগুন করে গাইতে লাগল, বেহা মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া, আজ আমার ঘটিল জঞ্জাল, ও আমি তোরে ভালোবাসি বলে, লোকে কয় চান্ডাল, কাটা গায়ে নুন ছিটাইয়া। রুমে ঢুকে আজরিন বাতি জ্বালাল। সে বিছানার পানে তাকিয়ে থমকে যায়। চোখে বিস্ময়, মুখে হতবাক উচ্চারণ। আপনি? বিছানায় শুয়ে থাকা অমিত ফোন স্ক্রুল করছিল। সে ধীরে ফোন নামিয়ে আজরিনের পানে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক তখনই পেছনে থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে আসে, কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? আজ তুমি সবাইকে চমকে দিয়েছিলে, এবার আমরা তোমায় চমকে দিলাম। রুবিনার স্বরে হাসির ঝলক। আজরিন পেছনে ঘুরে দেখে রুবিনা, মাহিরা আর জামিনা খাতুন দাঁড়িয়ে। ওনাদের চোখে মুখে দুষ্টু হাসির আভা। অবিশ্বাস মিশ্রিত স্বরে আজরিন বলে, তোমরা? হ্যাঁ আমরা। তো বলো সারপ্রাইজটা কেমন ছিল? রুবিনা জিজ্ঞেস করে। আজরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, উনি কখন আসলেন? রুবিনা উত্তর দেয়, এই ধর 2 ঘন্টা হবে। আসার পর বাবা আর তোমার ভাইয়ের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বললেন। তারপর উপরে আসলেন। আজরিন নরম গলায় বলে, ভালো। তো এই পরিকল্পনা কার ছিল? জামিনা খাতুন হাস্যোজ্জ্বল মুখে বলে, তোর, রুবিনা ভাবির। অমিত আসার পর আমি তোকে ডাকতে যাচ্ছিলাম, তখনই রুবিনা বাধা দিয়ে ওর পরিকল্পনার কথা বলল। ভাবলাম মন্দ না, তাই সঙ্গ দিলাম। অমিতের কাছেও বায়না ধরল, যদি তোর কল আসে তাহলে এমন ভাবে কথা বলতে, যাতে তুই ভাবিস অমিত আজকে আসবে না। তারপর আর কি, অমিতও রাজি হলো। আজরিন মায়ের কথা শুনে অমিতের পানে তাকিয়ে ভাবে,
রাক্ষসটা ভাবির কথায় রাজি হয়ে গেল। কি করে সম্ভব? অমিত তখন মোবাইলে ডুবে আছে। চারপাশে তখন হালকা উত্তেজনা। এরই মধ্যে জামিনা খাতুন আজরিনকে বলে, মাহিরা বলল তুই ভাত খাবি না বলছস? সন্ধ্যায় কি এমন খেলি যে পেট ভরা? তুই ভাবলি কি করে তোকে আমি না খাইয়ে ঘুমাতে দিব? আজরিন কিছু বলার আগেই রুবিনা বলে ওঠে, তখন খাবে না বলছিল, বরের উপর অভিমান করে। আর এখন খাবে না? বরকে দেখেই পেট ভরে গেছে তাই। রুবিনার কথায় আজরিনের মুখে নিঃশব্দে এক প্রশান্তির হাসি। চলবে।